আমাকে এভাবে ধরে রেখে কোনো লাভ নেই। লাভ আছে নাকি নাই সেটা আমি বুঝবো। এভাবে জোর করে আপনি আমাকে কখনোই বিয়ে করতে পারবেন না। আমি আপনাকে কখনোই বিয়ে করব না। তুমি আমার থেকে যতই পালানোর চেষ্টা করো না কেন, বিয়ে তো আমাকেই করতে হবে। সবাইকে জোর করে এখানে নিয়ে এসেছেন, আমার পরিবার সহ, আর আমাকে জোর করে বউ সাজিয়েছেন, কিন্তু আমি আর এগুলো সহ্য করব না। তুমি ভালো করেই জানো আমি তোমার পরিবারকে কোনো জোর করিনি। তোমার পরিবার রাজি আমার সাথে তোমাকে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি রাজি না, আমি আপনাকে বিয়ে করব না। বিয়ে তো তোমার আমাকেই করতে হবে। আমি বলছি আমার হাতটা ছেড়ে দেন। এত সহজেই ছেড়ে দেওয়ার জন্য কি আমি এত কষ্ট করেছি? আমি আর 1 মিনিটও এখানে থাকতে পারবো না। আমি বলছি আমাকে যেতে দেন। তোমার সাহস থাকলে তুমি এখান থেকে গিয়ে দেখাও। আপনি আমার সাহসের এখনো কিছুই দেখেন নাই। ঠিক আছে, তাহলে এতক্ষণ যেহেতু আমাকে কিছু দেখাও নাই, এখন দেখাও কতটুকু তোমার সাহস, আমিও দেখতে চাই। সাবা জোরাজোরি করে মাহির থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়, তারপর সেখান থেকে দৌড়ে বের হয়ে যায়। মাহির একটা শয়তানি হাসি দিয়ে বলল, দেখি কতদূর তুমি যেতে পারো। সে ফিরে তো আমার কাছে আসতে হবে। দরজার সামনে অনেকগুলো বডিগার্ড দাঁড়িয়েছিল, তারা তো কোনোভাবেই সাবাকে বের হতে দিবে না। তারপরও সাবা জোরাজোরি করতে শুরু করে দেয়। পিছন থেকে মাহির তাদের ইশারা দিয়ে বুঝিয়ে দেয় যাতে সাবাকে তারা যেতে দেয়। বডিগার্ডরা আর আটকায় না সাবাকে। মাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখে সাবাকে যেতে, আর শয়তানি হাসি দেয়, কেননা তার তো সব কিছু প্ল্যান করাই আছে। সাবা চলে গেল। একটু পরেই মাহির তার পিছু নিল, কিন্তু এটা সাবা জানে না বা বুঝতে পারে নাই। এদিক দিয়ে অনেকক্ষণ যাবৎ দুই পরিবারের সবাই অপেক্ষা করছে। বিয়েটা খুব তাড়াহুড়োর মধ্যে একদিনে হচ্ছে, তাই বিয়েতে তেমন কেউ আসেনি, শুধু মাহিরের পরিবার আর সাবার পরিবার। সাবার বড় ভাই সোহান তার বাবাকে জিজ্ঞাসা করলো, তোমার মেয়েটা এরকম নাটক শুরু করে দিয়েছে কেন? এরকম ছেলে কি তোমার মেয়ে আর পাবে যে বিয়ে করতে যাচ্ছে না? আমি ওকে এত করে বুঝলাম, তারপরও মেয়েটা এরকম করে চলে গেল কিভাবে বুঝতে পারছি না। তোমার মেয়ের একটা বাড়াবাড়ির জন্য এরকম ছেলে আমাদের হাতছাড়া হয়ে যাবে। সাবার পরিবারে তার বড় ভাই সোহান, তার বউ এবং ওর বোন, ওর ছোট বোন সামান্তা আর মা বাবা আছে। আর মাহিরের পরিবারে তার মা বোন মিথিলা আর ভাই মিরাজ ভাবি আছে। এদিক দিয়ে মাহিরের মাও কথা বলা শুরু করে দিয়েছে রীতিমতো। একে তো তোর ভাই হঠাৎ করে বিয়ের কথা বলেছে, তার মধ্যে অনুষ্ঠানও করতে দিল না। বিয়ে শুরু হওয়ার আগেই মেয়ে চলে গেল। এগুলো কি হচ্ছে এই বাসায়? মাহিরকে আজকে কয়েকটা বছর যাবৎ তুমি বিয়ে করতে চাচ্ছ, কিন্তু ও তো বিয়ে করবেই না, নাছোড়বান্দা। এখন যখন বিয়ে করতে চেয়েছে, আমরা কিভাবে ওকে না করিতাম বলো? ও বিয়ে করবে, এতে আমার কোনো সমস্যা নেই। জীবনটা ওর, সিদ্ধান্ত ও নেবে। ও কাকে বিয়ে করবে না করবে, আমি তো এগুলো নিয়ে ওকে বাধা দেই নাই। কিন্তু কেমন মেয়ে এনেছে যে সেই মেয়ে বিয়ের আগেই চলে গেল? মেয়েটা হয়তো হুট করে নার্ভাস হয়ে গিয়েছে। আমি যতটুকু জানি, মেয়ে আগে থেকে জানতোই না আজকে তার বিয়ে। তার পরিবার তার সাথে বলেইনি। এটা আবার কেমন কথা? যার বিয়ে সে জানে। এগুলো হয় নাকি আজকাল? আজকাল এগুলোই তো হচ্ছে। এখন ভাইয়া আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আমি ভাইয়াকে ওই মেয়ের পেছনে যেতে দেখেছি। ওই মেয়ে কি লাগিয়ে দিয়েছ? ওটা তোমার হবু ভাবি বলো। বিয়ে এখনো হয় নাই, আর বিয়ে হবে কিনা আগে সেটা দেখো, তারপর না হয় আমি বলবো নি ভাবি সারা জীবন। সাবা ভারী একটা জামদানি শাড়ি পরা। সে অনেক কষ্ট করে এই ভারী শাড়ি পরে একটা পার্কে এসেছে। পরনে তার অনেক গহনা ছিল, কিন্তু সেগুলো সে খুলে রেখে এসেছে মাহিরের রুমে, কারণ সেগুলো মাহিরের ফ্যামিলি তাকে দিয়েছে। সাবা তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে, যার কারণে সাবা এত বছর বিয়ে করেনি। ওয়েট করেছে কবে তার বয়ফ্রেন্ড নিজের পায়ে দাঁড়াবে এই আশায়। একটু পরেই সাবার বয়ফ্রেন্ড নিলয় আসলো। তাকে দেখে তাড়াহুড়ো করে সাবা তাকে জড়িয়ে ধরল। এই জিনিসটা দেখে মাহিরের প্রচুর মেজাজ খারাপ হচ্ছে দূর থেকে, কিন্তু কিছুই করার নেই। এগুলো তার একটু সহ্য করতেই হবে এখন। সাবাকে নিজে থেকে সরিয়ে দিয়ে নিলয় বলল, কি হয়েছে? এত তাড়াহুড়ো করে আমাকে কেন এখানে রেখেছো? তুমি কি দেখতে পারছো না আমি বিয়ের আসর থেকে তোমার জন্য চলে এসেছি? আমি তোমাকে ফোনের ভিতরে বারবার বললাম যে আসার কোনো প্রয়োজন নেই, তারপরে তুমি কেন চলে এলে? দেখো, এসব কথা বলে এখন সময় অপচয় করে লাভ নেই। আমাদের এখনই বিয়ে করে নিতে হবে। বিয়ে কিসের?
বিয়ে আমি কি তোমাকে একবারও বলেছি আমি তোমাকে বিয়ে করবো? মানে কি তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিতে পারবে না? আমি সবকিছু ছেড়ে তোমার জন্য চলে এসেছি। আমি তো তোমাকে সবকিছু ছেড়ে আসতে বলি নাই। প্লিজ তুমি আমার সাথে এরকমটা করো না, প্লিজ। সাবা অনেক রিকোয়েস্ট করে কান্নাকাটি করে কোনোভাবেই আর নিলয়ের মন গলাতে পারল না। এক পর্যায়ে নিলয় তাকে ধাক্কা দিয়ে ফেলে চলেই গেল। সাবা বসে বসে নিলয়ের দিয়ে যাওয়া দেখলো, কিছুই করতে পারলো না। সে তো কল্পনাও ভাবে নাই নিলয় তার সাথে এরকম করতে পারবে কখনো। সব কিছু ছেড়ে যার জন্য এলো সে নাকি তাকেই ছেড়ে দিল। এত বিয়ের সম্বন্ধ ফিরিয়ে যার জন্য এতদিন ওয়েট করেছে তার এরকম ব্যবহার মেনে নেওয়ার মতো না। সাবা অঝরে কান্না করছে। একটু পরে তার সামনে সে মাহির দাঁড়ালো। সাবা বুঝতে পারলো তার সামনে কেউ এসে দাঁড়িয়েছে, তাই মাথাটা উঁচু করে দেখলো আর কেউ না, মাহির। মাহিরকে দেখে আবার সাবার ভিতরে আরো উৎপাত শুরু হয়ে যায়। অনেক হয়েছে, এবার বাসায় চলো। সাবা আরো জোরে কান্না করতে করতে বলে উঠল, আপনি কি আমার পিছু নিচ্ছেন? আপনি কিভাবে জানলেন আমি এখানে? আমি সব কিছুই জানি, এত কিছু এখন শুনতে হবে না। তো চলো, বাসায় চলো। মাহির কোনো রকম টেনে তুলল সাবাকে। সাবা তো যাবেই না, নাছর বান্দা। সাবা তো জিতে রীতিমতো আবারও ছোটার জন্য জোরাজোরি করা শুরু করে দিচ্ছে। থাপ্পড় দিলেও ঘুষি খামচি দেওয়া শুরু করে দিয়েছে রীতিমতো। মাহির সবকিছু সহ্য করছে মুখ বন্ধ করে। কি সমস্যা? এরকম লাগিয়ে দিয়েছো কেন তুমি? আমার জন্য হয়েছে সবকিছু। আপনি আমার জীবনে আসার পর থেকে আমার সাথে সবকিছু খারাপই হচ্ছে। তোমার বয়ফ্রেন্ড তোমাকে মাঝ রাস্তায় ফেলে দিয়েছে, এতে আমার কি দোষ? চুপ থাকেন, আমি আর একটা কথাও আপনার শুনতে চাই না। বিয়ে থেকে চলে আসার পরও আমি তোমাকে নিতে আসলাম, আর তুমি উল্টো আমাকে দেমাগ দেখাচ্ছ। মাহির জোর করে সাবাকে কোনো রকম করে তুলে নিল। এবার একদম শক্ত করে ধরেছে। সাবা আর নড়াচড়া করতে পারছে না। গাড়ির ভিতরে সাবাকে বসিয়ে দিল। তারপরে তারা বাসার দিকে রওনা দিল। পুরো গাড়িতে দুজন দুজনের সাথে কোনো কথাই বলেনি। একটু পরে তারা বাসায় চলে আসে। সবাই তাদের জন্য অপেক্ষা করছিল। মাহির কারোর সাথে কোনো কথা না বলে সাবাকে টেনে নিজের রুমে নিয়ে যায়। আমার পিছে কেন এভাবে পড়ে আছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? তুমি যদি আমার কোনো ক্ষতি করতে তাহলে হয়তো আমিও তোমাকে কোনো ক্ষতি করতাম, কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে চাচ্ছি, তাই না? এত মেয়ে থাকতে আমাকে কেন বিয়ে করতে হবে? আপনি আমার থেকে আরো অনেক ভালো মেয়ে পাবেন। ভালো মেয়ে পাবো কি পাবো না সেটা তোমার তো দেখার বিষয় না। সাবার মাহিরের ভিতর অনেক তর্ক বিতর্ক লেগে যায়। এদিকে বাহিরে সাবার ভাই তার মাকে বলছে, তোমার মেয়েটা বেশি বাড়াবাড়ি করছে, তুমি তাড়াতাড়ি গিয়ে ওকে বোঝাও এখনই। ঠিক আছে, আমি ওকে গিয়ে আর একবার বোঝাচ্ছি। মাহির আর সাবার কথার মধ্যে সাবারের মা এসে বলল, বাবা, আমি আমার মেয়ের সাথে একটু কথা বলতাম, তুমি যদি একটু বাইরে যেতে। ঠিক আছে আন্টি। মাহির রুম থেকে চলে যায়। সাবার মা একদম রাগ করে সাবা বলে, তোকে এত করে বুঝালাম, এত বোঝানোর এই মাসুল দিচ্ছিস তুই আমাদের? সাবা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কি বলবে বুঝতে পারছে না। সে ভালোভাবেই বুঝে গিয়েছে তার এখানেই বিয়ে করতে হবে, আর কোনো উপায় নেই। তার পরিবারও তাকে এখন সাপোর্ট করছে না, আর নিজের বয়ফ্রেন্ডও তাকে ফিরিয়ে দিয়েছে। সব কিছু মিলে সে মেন্টালি অনেক ডিস্টার্ব হয়ে যায়। তার তো এখন আর কোনো যাওয়ার জায়গা পর্যন্ত নেই। সব কিছু মেনে নেওয়া ছাড়া কোনো উপায় দেখতে পারছে না। সাবা তার মায়ের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বলে, তোমরা একদম চিন্তা করো না, আমি এখানেই বিয়ে করব। তুই কি সত্যি বলছিস? সাবার মা বেশ খুশি হয়ে যায়। তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে এই খবরটা পুরো পরিবারকে দেয়। সবাই অনেক খুশি হয়ে যায়। মাহিরের পরিবার এখনো সবকিছু বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কি। মাহিরের মায়ের একটু খারাপ লাগছে, সে বুঝতে পারছে বিষয়টা জোর করেই হচ্ছে, কিন্তু তার কিছুই করার নেই। তার ছেলে যে রাগী, তার উপর তো কোনো কথা বলা যায় না। দেখতে দেখতে সবকিছু ঠিকভাবে তাদের বিয়েটা সম্পূর্ণ হলো। মাহিনের রুম একদম সাদামাটা, আগের মতোই কোনো বাসর ঘর সাজানো হয়নি। আসলে মাহিরের এসব কোনো ইচ্ছে নেই, সে তো বিয়েটা করেছে পুরনো এক প্রতিশোধ নেওয়ার জন্য, সাবার পরিবারকে ধ্বংস করার জন্য। মিথিলা সাবাকে রুমে সুন্দর করে বসিয়ে দিয়ে চলে গেল। একটু পরেই মাহির এলো রুমে। আপনার জিদ পূরণ হয়েছে, আপনাকে অনেক অভিনন্দন। আপনার মতো একটা ভালো ফ্যামিলির ছেলে, এত স্মার্ট ছেলে আমাকে বিয়ে করার জন্য এতটা পাগল কেন হয়েছে আমার মাথায় আসছে না। আস্তে আস্তে মাথায় সবকিছু ঢুকে যাবে। জোর করে বিয়ে তো ঠিকই করেছেন, কিন্তু আমার শরীর আপনি কখনোই পাবেন না। আমি কি তোমার শরীরের জন্য বসে আছি নাকি? আজব। আপনার মতো ছেলেদের থেকে আমার একদমই বিশ্বাস নেই।
দেখো, আমার সাথে তুমি ভালোভাবে কথা বলবে। আমি এখন কোনো অচেনা ছেলে না। তোমার জন্য আমি তোমার স্বামী হই, বুঝলে? কিসের স্বামী? আমি মানি না এসব। এখনই দেখাচ্ছি কিভাবে না মানো। মাহির শেরওয়ানি খুলতে খুলতে একদম সাবার কাছে চলে যাচ্ছে, আর সাবা তো ভয়ে একদম ঘেমে যাচ্ছে। সে তো এখন চিৎকারও করতে পারবে না। সে এখন কিভাবে মাহিরকে আটকাবে এটাই বুঝতে পারছে না। এক পর্যায়ে তার একদম কাছে চলে আসে। দুজনেরই নিঃশ্বাস দুজনের উপর পড়ছে। সাবা এক ধাক্কায় মাহিরকে সরিয়ে দিল, সাথে সাথে তারপর বলল, দেখলেন তো, ছেলে মানুষের শুধু এটাই চাওয়া। তুমি আমাকে খেপালে কেন? তাহলে তো আমি এমনটা করতাম না। কোনো কিছু নিয়ে ভুলেও আমাকে খেপাবে না, তাহলে সেটা আমি করে দেখাবো। আপনি আর কখনো আমার এত কাছে আসার দুঃসাহস করবেন না বলে দিলাম। আমি তোমার কাছে যাব না, তুমি নিজে থেকে আমার কাছে আসবে। মিলিয়ে নিও। বসে বসে স্বপ্ন দেখতে থাকেন। হ্যাঁ, দেখছি তো। যে স্বপ্ন কখনো পূরণ হবে না সেই স্বপ্ন দেখা বাদ দিয়ে দেন। মাহির আর কিছু না বলে সেখান থেকে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর সাবার পরিবারের সবাই বাসায় চলে গিয়েছে। মাহিরের মা তার বড় ছেলের বউ এবং মিথিলার সাথে গল্প করছে বাহিরে বসে বসে। মেয়েটা হয়তো বিয়েতে একদমই রাজি ছিল না, সবাই ওকে হয়তো জোর করেই যে অনেক বেশি। কেমন যেন একটু ঘুমরা টাইপের। মাত্রই তো আজকে বিয়ে হলো, তার মধ্যে সবকিছু এত তাড়াহুড়ো করে হয়েছে। আস্তে আস্তে বোঝা যাবে মেয়েটা কেমন। হঠাৎ করে হয়তো বিয়ে হয়েছে, এর জন্য একটু চুপচাপ। এইটা আবার কেমন বিয়ে? কিছুই বুঝলাম না আমি। হঠাৎ করে আমার ছেলে বলে সে বিয়ে করবে, আর আমিও মেয়ে দেখতে যাইনি, হঠাৎ করে মেয়ে নিয়ে চলে এসেছে বাসায়। এগুলো কিছুই আমার মাথায় আসছে না। মাহির আগে আমার সাথে সব কিছু শেয়ার করেছে। ওর নাকি এই মেয়েকে খুব ভালো লেগে গিয়েছে প্রথম দেখাতেই। ও নিজে গিয়ে পরিবারের সাথে কথা বলেছে, পরিবার রাজি, তাই আর কিচ্ছু করার ছিল না। সবাই রাজি, এটা তো ভালো কথা। ছোট ছেলের বিয়ে বলে কথা, ধুমধাম করে বিয়ে দিব, অনুষ্ঠান করব, সবাই কত মজা করব, কত শখ করেছিলাম আমি। অথচ দেখো কিভাবে বিয়ে হলো, একটা কেউ জানে না। আরে ভাইয়া তো আগেই বলে দিয়েছে বিয়ে করার পরে সবাইকে জানিয়ে অনুষ্ঠান করবে। এখনই তোমরা এত কথা বলছো, 2 একদিন যেতে তো দাও। এত এত ঝামেলার মধ্যে মেয়েটা ঠিক মতো খেতেও পারে নাই। আমি ঘুমাতে গেলাম, ক্লান্ত লাগছে। মাহির বাহিরে আসলে ওকে বলবি সাবাকে খাবার নিয়ে দিতে। মেয়েটাকে দেখে খুব দুর্বল লাগছিল। ঠিক আছে, ভাইয়াকে আমি খাবার দিয়ে আসি। হ্যাঁ মা ঠিক বলেছে। মিথিলা, তুমি তাহলে খাবারটা নিয়ে এসো মনে করে। ঠিক আছে। মাহির ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলে তারপর সাবার দিকে তাকিয়ে তাকে বলল, তুমিও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও আর শাড়িটা চেঞ্জ করে নাও। এত ভারী শাড়ি সেই সকাল থেকে পরে আছো। আমি করে নেব নে, আপনার বলার দরকার নেই। তোমার সমস্যাটা কোথায়? এত তেরা তেরা উত্তর দাও কেন প্রতিটা কথার? আমি এভাবেই কথা বলি। আমাকে বিয়ে করার স্বাদ এখন আপনি প্রতি মিনিটে মিনিটে পাবেন। ঠিক আছে বাবা। মাহির রুম থেকে বের হয়ে যায় ছাদে যাবে তাই। মাহিরের অভ্যাস খুব খারাপ, সে অনেক বেশি সিগারেট খায়, তাই তো সে ছাদে যাচ্ছে এখন। মাহিরের একদম ভালো লাগছে না সাবার এরকম ব্যবহারে। মাহির তো পরিকল্পনা করেছে সাবাকে সে প্রতিনিয়ত বুঝিয়ে দিবে যে সে জাহান্নামে এসে পড়েছে, কিন্তু এটা তো তার সাথে এখন উল্টা হচ্ছে। যাই হোক, মাহির ভাবলো 2-1টা দিন ওর মন মতো চলুক সব কিছু, তারপরে আসল মজাটা আমি শুরু করব। সাবা ফ্রেশ হয়ে নিল, সে বসে আছে, খিদায় একদম তার পেট চোচো করছে, কিন্তু কিছুই করার নেই। এই বাসায় সে কাকে বলবে তার খিদা লেগেছে, তাই চুপচাপ বসে আছে। মাহির অনেকক্ষণ ছাদে থেকেছে, অনেকগুলো সিগারেটও খেয়েছে। আজকে ছাদ থেকে নামার সময় যখন নিজের রুমে যাবে ঠিক তখনই মিথিলা তাদের রুমের দিকে যাচ্ছিল খাবার নিয়ে। মিথিলা মাহিরকে দেখে তার কাছে গিয়ে বলল, কি ব্যাপার ভাইয়া, তুমি কোথায় গিয়েছিলে? একটু ছাদে গিয়েছিলাম বাতাস খাওয়ার জন্য, রুমে ভালো লাগছিল না। আচ্ছা ঠিক আছে, ভালোই হয়েছে, এই নাও। মিথিলা মাহিরের হাতে খাবারের প্লেটটা দেওয়ার সাথে সাথে মাহির বলে ওঠে, আমি তো তোকে বলিনি আমি খাবো, আমার পেট ভরা, আমি খাবো না। এই খাবার তোমার জন্য না, ভাবির জন্য দিচ্ছি। সকাল থেকে ভাবি কিছুই খায়নি। এতক্ষণ যাবৎ একটা মানুষ না খেয়ে আছে, সেটা কি কোনো চিন্তা আছে তোমার? এই খাবারটা নিয়ে গিয়ে ভাবিকে দাও, খেতে বলো তাড়াতাড়ি,
না হলে অসুস্থ হয়ে পড়বে। মাহিরের আসলে মনে পড়ে যায় সাবা তো সকাল থেকে কিছুই খায়নি। যখন থেকে এই বাসায় এসেছে তার ছটফট শুরু হয়ে গিয়েছিল। মাহির মিথিলা থেকে খাবারের প্লেটটা নিয়ে নিজের রুমে চলে গেল। মাহির গিয়ে দেখলো সাবা বসে আছে, তার সামনে গিয়ে খাবারের প্লেটটা এগিয়ে দিয়ে বলল, সেই সকাল থেকে না খেয়ে আছো, খাবারটা খেয়ে নাও তাড়াতাড়ি। আমার একদম খিদে নেই, আমি খাবো না। খাবারের সাথে আবার তোমার কি হলো বুঝলাম না। আমি খাবার খাচ্ছি না তাই কি আপনার কষ্ট লাগছে নাকি? সকাল থেকে না খেয়ে আছো, খারাপ তো লাগবেই। যখন জোর করে বিয়ে করেছিলেন তখন খেয়াল ছিল না যে আমাকে জোর করে বিয়ে করলে আমার খারাপ লাগবে? এখন তো বিয়ে হয়ে গিয়েছে, সেগুলো নিয়ে এত বাড়াবাড়ি কেন করছো তুমি? তুমি না খেয়ে থাকলে কি এখন সবকিছু আগের মতো হয়ে যাবে? যদিও সাবা একটু অবাক হয়ে যায় যে মাহির এটা খেয়াল করেছে সে সকাল থেকে কিছুই খায়নি। যাই হোক, সাবার এইসবে কোনো আসে যায় না। তার অনেক খিদা পেয়েছে, তাই তাড়াতাড়ি খাবারের প্লেটটা নিয়ে খাওয়া শুরু করে দিল। সাবা অনেক তৃপ্তি করে খাচ্ছে, তাকে দেখে মনে হচ্ছে না জানি কতদিন যাবৎ সে কোনো খাওয়া দাওয়া করে না। মাহিরও তার পাশে বসে পড়ে আর মুগ্ধ হয়ে তাকিয়ে দেখে সাবাকে এভাবে খেতে। তারপরে হঠাৎ তার মনে পড়ে কেন সে সাবাকে এত মুগ্ধ হয়ে দেখছে, তার কেন এত ভালো লাগছে সাবাকে দেখতে। আজব তো, তাই সাথে সাথে সরে যায়। সাবা এর আর কি এত কিছু খেয়াল নেই আশেপাশে কি হচ্ছে না হচ্ছে, সে তো খাবার নিয়ে ব্যস্ত। এদিকে সাবার বাবা মা কথা বলছে। মেয়েটাকে মনে হয় আমরা বেশি জোর করে ফেলছি, তাই না? তুমি বুঝতে পারছো না কত ভালো ফ্যামিলির ছেলে। ওটা জোর করে বিয়ে না দিলে তোমার মেয়ে কি আর এখানে বিয়ে করতো? আর ওই ছেলে আমার ছেলেকে চাকরি দিচ্ছে, তোমার চিকিৎসার খরচ উঠাবে, আর কি চাও? আমাদের সবার লাভের জন্য মেয়েটাকে জোর করে বিয়ে দিলাম, মনকে এখন বোঝাতে পারছি না। তুমি দেখো আমাদের মেয়ে এখানে কত বেশি সুখী থাকে, তখন আর তুমি এইসব কথা বলবে না। আমিও এটাই চাই যে ও সুখী হোক, তবে তোমার মেয়েটা তো কীরকম রাগী সেটা তুমি ভালো করেই জানো। ও যদি সব কিছু সাথে নিজেকে মানিয়ে না নেয় তাহলে কিভাবে হবে? বিয়ে যেহেতু হয়েছে অবশ্যই ও মানিয়ে নিবে। এখন এখন মানিয়ে নেওয়া ছাড়া ওর কোনো উপায় নেই। আমি যদি ওকে কল দিয়ে এই বাসায় আসতে বলি তাহলে কি তোমার মেয়ে আসবে আমাদের বাসায়? আসবে না কেন? অবশ্যই আসবে। দু একটা দিন যাক, আমি ওকে কল দিয়ে আসতে বলবো। সাবা নিজের খাবার দাবার শেষ করে মাহিরকে জিজ্ঞাসা করলো, এই রুমে তো কোনো সোফা নেই, আমি কোথায় ঘুমাবো? কোথায় ঘুমাবে মানে? মানুষ আর কোথায় ঘুমায় খাট ছাড়া? আমি বিছানায় ঘুমালে আপনি কোথায় ঘুমাবেন? আজব, আমিও এই বিছানাতেই ঘুমাবো। আমার বিছানা ছাড়া আমার ঘুম আসে না। অসম্ভব, আমি এক বিছানাতে কখনোই ঘুমাবো না, এটা সম্ভব না। এখন কিছু করার নেই, এক বিছানাতেই ঘুমাতে হবে। আমি কি পারবো নাকি অন্য রুমে গিয়ে ঘুমাতে? সবাই কি ভাববে? ঠিক আছে, আমার শরীরে টাচ করার একদম সাহস করবেন না, না হলে কিন্তু আমি মেরেই ফেলবো আপনাকে। ঠিক আছে বাবা, বুঝেছি। এবার অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। সাবা খাটের ওই পাশে শুয়ে পড়লো আর খাটের মধ্য দিয়ে দু একটা বালিশ দিয়ে বর্ডার করে দিল যাতে মাহির এই সাইডে না আসতে পারে। কিছুক্ষণ পরেই সাবা ঘুমিয়ে পড়েছেন, কিন্তু মাহির ঘুমাতে পারছে না। সে রিভেন্স নেওয়ার জন্য এই বিয়েটা করেছে, কিন্তু সে কি রিভেন্স নিবে? যখন থেকে বিয়েটা হয়েছে তার সাবার জন্য মায়া বেড়ে যাচ্ছে। আর বিয়ে করার আগে মাহির একটাবারও চিন্তা করেনি আসলে বিয়ে করে কিভাবে রিভেন্স নেওয়া যায়। নাটক সিনেমার মতো বিয়ে করে ফেলেছে, বাকিটা সে নিজেও বুঝতে পারছে না। যাই হোক, মাহিরও এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালের দিকে বাসায় সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। সাবাও আবার অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, কিন্তু রুম থেকে বের হচ্ছে না। আসলে বের হয়ে সে কি করবে নিজেও বুঝতে পারছে না, তাই চুপচাপ রুমেই বসে আছে। রান্নাঘরে মাহিরের মা আর ভাবি কাজ করছে আর কথা বলছে। এই তো নাস্তা প্রায় বানানোর শেষ, এবার সবাইকে তুমি ডেকে নিয়ে আসো। নতুন বউ সহ আজকে আমরা সবাই একসাথে নাস্তা করব। আচ্ছা ঠিক আছে মা, আমি সব কিছু টেবিলে গুছিয়ে তারপর সবাইকে ডেকে নিয়ে আসছি। মাহিরের ভাবি টেবিলের সব খাবার গুছিয়ে সুন্দর মতো সবাইকে ডেকে নিয়ে আসলো। এখনো সাবার মাহিরকে ডাকা বাকি, তাই মাহিরের ভাবি মাহিরের রুমের দিকে যেতে লাগলো। গিয়ে দরজায় টোকা দিল। সাবা দরজার শব্দ পেয়ে আলতো করে দরজাটা খুলে দিল। খুলে দেখতে পায় মাহিরের ভাবি এসেছে। সে জানে এটা মাহিরের ভাবি, কারণ কালকে আসার পরে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল মাহির তাকে। বাহিরে টেবিলে নাস্তা সব একদম রেডি, তোমরা তাড়াতাড়ি চলে এসো। আজকে আমরা সবাই একসাথে নাস্তা করব, আম্মু বলেছে এটা।
কিন্তু উনি তো এখনো ঘুম থেকে ওঠেন নাই, আমি তাকে কিভাবে নিয়ে আসবো? আরে পাগল, তুমি ওকে ডেকে নিয়ে এসো। আমরা সবাই নিচে অপেক্ষা করছি তোমাদের জন্য, ঠিক আছে? মাহিরের ভাবি কথা বলে সেখান থেকে চলে গেল। সাবা তো মহা একটা বিপদে পড়ে গিয়েছে। এখন কিভাবে সে মাহিরকে ডাকবে বুঝতে পারছে না। মাহির তো একদম গভীর ঘুমে আচ্ছন্নে শান্তি মতো। যাই হোক, আস্তে আস্তে সাবা কোনো মতে তার সামনে গিয়ে আলতোভাবে ডাকছে তাকে। এই যে শুনছেন, নিচে সবাই নাস্তার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি ওঠেন। সাবা তাকে ডেকে যাচ্ছে, কিন্তু মাহিরের কোনো হেলদোল নেই, সে ঘুমিয়ে আছে। একটু পরে সাবা তার শরীরে হাত দিয়ে ধাক্কা দিতে থাকে আর ডাকতে থাকে। মাহির আলতো করে একটুখানি চোখ খুলে দেখে তার সামনে সাবা দাঁড়িয়ে আছে। একটানে সে সাবাকে বুকে নিয়ে নেয়। তার খুব ইচ্ছে ছিল বিয়ের পরে বউটাকে যখনই ঘুম থেকে উঠাবে তখনই সেভাবে টান দিয়ে বুকে জড়িয়ে নেবে। মাহিরের তো আর খেয়াল নেই, তাদের এটা নর্মাল বিয়ে না। সাবা হতভম্ব হয়ে গিয়েছে। মাহিরের এরকম আচরণের সাথে সাথে এক ধাক্কায় সরিয়ে দিলে মাহির ঘুম থেকে উঠে বসে পড়ে। সে পরিস্থিতি বুঝে একটু স্বাভাবিক হয়ে তাড়াতাড়ি বলে, আমি সরি, আসলে বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নেন, আমাদের জন্য সবাই নাস্তার টেবিলে ওয়েট করছে অনেকক্ষণ যাবত। ঠিক আছে। মাহির তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের আয়নার দিকে তাকিয়ে সে ভাবছে, এসব কি হচ্ছে আমার সাথে? উফ, কিছুই আমার কন্ট্রোলে কেন নেই? আমি কিভাবে পারলাম তাকে জড়িয়ে ধরতে? হঠাৎ করে কিছুই তো আমি বুঝতে পারছি না। এসব কি হচ্ছে আমার সাথে? বিয়ের পর এখন থেকে আমার নিজের উপর কন্ট্রোল আনতে হবে। এইটা কোনো নর্মাল বিয়ে না, এটা তো একটা রিভেঞ্জ। মাহির ফ্রেশ হয়ে বের হলে তারা নাস্তা টেবিলে চলে আসে। সবাই খেতে বসে। সবাই সাবার সাথে ভাবে কথা বলছে। সবার এরকম ভালো আচরণ দেখে সাবার প্রচুর ভালো লাগে। সবাই কত মিশুক, সবাই তাকে কত বেশি আদর করছে, সম্মান দিচ্ছে। কিরে ভাই, তাড়াতাড়ি করে বিয়েটা তো সেরে নিলি, এবার বাকি কাজগুলো সারবি কবে? বাকি কোনো কাজ বুঝলাম না। আরে বিয়ে করেছিস, বউকে নিয়ে ঘুরতে যাবি না, হানিমুনে যাবি না? আমি এখনো সেগুলো ভাবি নাই আসলে। হানিমুনের গিফট পুরোটাই আমার তরফ থেকে, আমি তো তোদের কিছুই দিতে পারলাম না। বিয়েটা আমি আজকেই সবকিছু ব্যবস্থা করে দিব, তোরা 2 দিনের মধ্যেই চলে যাবি বেড়াতে, ঠিক আছে? আমি এখন কোথাও যেতে পারবো না, আমার এক্সাম আছে 2-3 দিন পরে। কিসের এক্সাম? আমি কি তোমাকে বলেছি আমি তোমাকে পড়াশোনা করতে দিব? কোনো এক্সাম দেওয়া হবে না, আমি যেটা বলবো সেটাই হবে। মাহির, এটা কোন ধরনের আচরণ নিজের বউয়ের সাথে? ও এক্সাম দিবে নাকি না, ও কি করবে না করবে সেটা ওর এখন তোই ব্যক্তিগত ব্যাপার। তুমি এসব নিয়ে বাড়াবাড়ি করবে না, আমি বলে দিলাম। ওর এখন আর কিছু ব্যক্তিগত না, ওর সবকিছু এখন আমি দেখব, আমি যেটা বলবো সেটাই হবে। মাহির কথাগুলো বলে টেবিল থেকে উঠে চলে গেল। সবাই ভীষণ অবাক হয়েছে মাহিরের এরকম আচরণ দেখে। সাবারও ভীষণ খারাপ লাগে মাহির তার সাথে এরকম আচরণ করেছে সবার সামনে। তাই মা, তুমি কিন্তু কিছু মনে করো না, ও এগুলো একটু রাগের মাথায় বলে ফেলেছে। তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না। ভাবি, তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না। তুমি দেখো, ভাইয়া নিজে তোমাকে এক্সাম দিতে নিয়ে যাবে। সবাই এ বাসার এত ভালো যে সাবার একটু মনটা ভরে গিয়েছে, কিন্তু মাহিরের আচরণ তার একটু খারাপ লেগেছে। সাবা নাস্তা করার পরে নিজের রুমে গেল, তারপরে মাহিরের দিকে তাকিয়ে বলে উঠল, বিয়ের প্রথম দিনে কিরকম আচরণ করা হলো আমার সাথে সবার সামনে দেখ। তুমি তো আমাকে মন থেকে স্বামী মনে করো না, তাহলে আমার ব্যবহার দিয়ে তোমার কি আসে যায়, তাই না? দেখেন, দুইটা একদমই আলাদা ব্যাপার। আপনি দুইটাকে মিক্সড কেন করছেন? তুমি তোমার শরীরে হাত দিতে না করেছো, সেটা আমি কখনোই করব না, কিন্তু এটা ছাড়া যে অধিকারগুলো আছে আমি সব কিছুই পালন করব। আমার কথা মতো তোমার উঠতে হবে, বসতে হবে, ব্যাপারটা কি তুমি বুঝেছো? আমি কেন আপনার কথায় উঠবো বসবো? আজব, আমার কি কোনো লাইফ নেই? আমার কি কোনো ইচ্ছে নেই? এখন তোমার ব্যক্তিগত বলতে কিছুই নেই, সবকিছু এই মাহিরের, বুঝছো? সবকিছুই যেহেতু অধিকার খাটাবেন, তাহলে আর শরীরটা বাদ রাখবেন কেন? শরীরটাও নিয়ে নেন। আমার জিদ ওঠাও না, আমি কিন্তু সত্যি সত্যি করে বসবো। যেহেতু আপনার সব কিছুতেই অধিকার, আমি আর আপনাকে আটকাবো না। ঠিক আছে, বুঝলাম। তাহলে বলেছিলাম আমাকে খেপাতে না, এখন যেটা হবে সেটা নিয়ে কিছু বলতে পারবে না।
মাহির খাট থেকে উঠে সাবাকে খাটের উপরে নিয়ে আসে, টেনে তারপরে তার উপর ঝাঁপিয়ে পড়ে। আস্তে আস্তে তার কাপড় চোপড় খোলা শুরু করে দেয়। সাবা তাকে আর আটকায় না, সবকিছু মুখ বুঝে সহ্য করে নেয়। কি করবে, আর তার জামাই এটা, তার সাথে এটা করতেই পারে, এটাই সে স্বাভাবিকভাবে নিয়েছে। মাহির তাকে ভীষণ আদর করলো। মাহির তার সাথে এটা করতে চায় নাই, কিন্তু যেহেতু সাবা তাকে অনুমতি দিয়ে দিয়েছে তাই সে করেছে। তার কাছে তো এখন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে। মাহির পরিকল্পনা করতে পারছে না সাবা তাকে এত তাড়াতাড়ি অনুমতি দিয়ে দিবে, আর সাবাও কল্পনা করতে পারছে না যে সে এটা কি করলো। বিকেলের দিকে মাহির কোথায় যেন বন্ধুদের সাথে চলে গেল। সাবা রুমে একা একা ভাবছে বসে, আজকের দিনে সবকিছু কি হচ্ছে তার সাথে। 2 দিনের মধ্যেই সবকিছু ওলটপালট হয়ে গেল একেবারে। ঠিক তখনই তার রুমে মিথিলা আসলো। কি ব্যাপার ভাবি, সারাটা দিন কি রুমে একা একা বসে থাকবে তুমি? না, একটু পরেই বাইরে আসতাম আমি। তোমার কি শরীরটা একটু খারাপ নাকি? এরকম চেহারা মলিন দেখাচ্ছে কেন? না, আমি একদম ঠিক আছি। সাবা আর মিথিলার কথার মধ্যে মাহিরের মা চলে আসে। এসে দেখে সাবার মিথিলা বসে বসে আড্ডা দিচ্ছে। মাহিরের মা সাবার একটু কাছে গিয়ে দেখলো সাবার চেহারাটা খুব মলিন দেখাচ্ছে, তাই তাকে জিজ্ঞাসা করলো, তুমি সেই সকাল থেকে রুমে বসে আছো, আর তোমার চেহারাটা এরকম মলিন দেখাচ্ছে কেন মা? তোমাকে মাহির আবার কিছু বলেছে নাকি? না আন্টি, তেমন কিছুই না। আমাকে তুমি আন্টি বলে ডাকছো কেন আজও? আমি তোমার মা হই, শাশুড়ি কি কখনো মা হতে পারে না? তুমি আমাকে এত পর করে দিও না আন্টি রেখে। ঠিক আছে, আমি তাহলে আজকে থেকে মা বলেই ডাকবো। মা বলে ডাকলেই হবে না, আমাকে তোমার মাই মনে করতে হবে, বুঝলা? আর মাহিরের কথা আমি কি বলবো, ওকে আমি ভালোভাবে রাতে বুঝিয়ে দিব সবকিছু, যাতে ও তোমার সাথে এরকম আর না করে, ঠিক আছে? তোমার যেহেতু পরীক্ষা, তুমি পড়াশোনায় মনোযোগ দাও, আমরা সবাই তোমার পাশে আছি। তাদের এসব কথার মাঝে চলে আসে মাহিরের ভাবি। রুমে এসে দেখে সবাই একই রুমে। সে একটু হাসি দিয়ে বলে মজা করে, বাহ, দেখা যায় সবাই একই রুমে। এখন আমি পুরাতন হয়ে গিয়েছি, এজন্য সবাই নতুন বউকে নিয়ে ব্যস্ত, তাই না? ভাবি তুমিও যা বলো না, তোমাকে ছাড়া কি আর জমে নাকি কোনো কিছু? তাড়াতাড়ি এসে বসো আমাদের সাথে। আমি ভাবছিলাম কি আমরা সবাই বাইরে গিয়ে একটু ফুচকা খেয়ে আসি সন্ধ্যার দিকে, কি বলো তোমরা? আমিও সেটাই ভাবছিলাম, আমাদের নতুন ভাবিকে নিয়ে গেলে ব্যাপারটা অনেক জমবে, তাই না? ঠিক আছে, তোমরা তাহলে বাহিরে গিয়ে ফুচকা খেয়ে আসো। সাবার সবার ব্যবহার এত সুন্দর, এত ভালো লাগছে বলার বাহিরে। বিয়ে হওয়ার পর থেকে একটা মুহূর্তের জন্য এই বাসার কেউ তাকে একা ছাড়েনি, সবকিছু খেয়াল রেখেছে। সে ভেবেছে মাহিরের সাথে নিজের সবকিছু ঠিক করে নেবে, কেননা বাড়ির সবাই যদি এত ভালো হতে পারে তাহলে মাহিরও নিশ্চয়ই অনেক ভালো। সবাই তার এত বেশি খেয়াল রাখে, যত্ন নেয়, তার মানে মাহিরও আরো বেশি যত্ন নেবে। যেহেতু পছন্দ করে এভাবে জোর করে বিয়ে করেছে, আর এখন তো বিয়ে হয়ে গিয়েছে, কিছু তো করারও নেই, মানিয়ে তো নিতেই হবেই একদিন না একদিন। তাহলে এখনই, কেননা এই সবই ভাবছে বসে বসে। একটু পরে সবাই তৈরি হয়ে ফুচকা খেতে চলে গেল। মাহিরের মা বাসায় একাই আছে, সে আবার এসব ফুচকা পছন্দ করে না, তাই আর তাদের সাথে যায়নি। মাহির তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। তার বন্ধুরা আজকেই জানলো মাহির বিয়ে করে ফেলেছে। আমাদের কাউকে না জানিয়ে তুই হুট করে এভাবে বিয়ে করতে পারলি? আমাদের তো বিশ্বাস হচ্ছে না। তুই হুট করে বিয়ে করলি, এটা কিভাবে হলো? তুই তো বলছিলি কখনো বিয়ে করবি না, তাহলে তোর পরিবার কি তোকে জোর করে একদিনের মধ্যে বিয়ে দিয়ে দিল? ধুর, মাহির কি আর এখনো বাচ্চা যে ওকে জোর করে বিয়ে দেবে? মাহিরের কথা ছাড়া তোর ফ্যামিলি এক পাও নড়ে না আমার মাথায়, তো কিছুই আসছে না, কিভাবে কি হয়ে গেল? আরে মেয়েকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছে, তাই সবকিছু হুট করে হয়ে গিয়েছে। আমি আর কোনো কিছু নিয়ে দেরি করি নাই। ভালোই করেছিস বিয়েটা করে, আমাদের বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে, আর তুই এতদিন বিয়ে করতে চাস নাই। আমি তো ভেবেছিলাম তোর কখনো বিয়ে খেতে পারবো না, আসলে দেখা যায় তোর বিয়ে আর আমরা খেতেই পারবো না। হুট করে বিয়ে করেছে তো কি হয়েছে, অনুষ্ঠান তো করতেই হবে। আমাদের একমাত্র বন্ধুর বিয়ে বাকি ছিল, কত মজা করব ভেবেছিলাম, এভাবে হাত ছাড়া করা যায় না। কিন্তু বিয়ে তো হয়েই গিয়েছে, আর এখন অনুষ্ঠান নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোর মাথা ব্যথা না থাকুক, আমাদের অনেক মাথা ব্যথা আছে যে আমরা তোর বিয়ে খাবো।
ঠিক আছে, আগে আমাদের সাথে দেখা করিয়ে দে ভাবির। আমাদের ভাবি কেমন সেটাও তো আমাদের দেখতে হবে নাকি? আমি তো কল্পনা করছি কতটা রূপসী হবে আমাদের ভাবি, যে আমার বন্ধুর এক দেখাতেই পাগল হয়ে গিয়েছে। তাহলে আমরা কবে যাচ্ছি ভাবির হাতে চা খাওয়ার জন্য? এই তো, তাহলে কালকে বিকেলে আয় তোরা। আমি বাসায় গিয়ে বলে রাখি ওকে যে তোরা আসবি। ঠিক আছে তাহলে। মাহির বিয়ে করেছে এটা সবাইকে বলতেই হতো, এখানে লুকোচুরি করার কিছু নেই। মাহির বাসায় আসছে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, আসার সময় তার মনে শয়তানি কাজ করছে কিভাবে রিভেন্স নিলে সাবার পরিবার ভেঙে পড়বে। এগুলো ভাবতে ভাবতে সে বাসায় চলে আসে। তারপর রুমে গিয়ে দেখলো সাবা রুমে নেই। মাহির ভাবলো সাবা হয়তো রান্নাঘরে। মাহির রান্নাঘরে গিয়ে দেখলো সাবা সেখানেও নেই। সে ছুটোছুটি করে সাবাকে খুঁজতে থাকে। একটু মনে ভয় পেয়ে যায় যে সাবা আবার চলে গেল কিনা। মাহিরের মা মাহিরকে এভাবে ছুটোছুটি করতে দেখে বলে, কি হয়েছে তোর? কি কিছু লাগবে? এরকম ছুটোছুটি করছিস? কি ব্যাপার বা? সাবা কোথায়? ওকে দেখছি না রুমের ভিতরে, বা বাসার কোথায় ওকে দেখছি না। তোর ভাবি মিথাইলা, সাবা ওরা সবাই ফুচকা খেতে গিয়েছে বিকেলে। এই তো একটু পরেই চলে আসবে। মাহির মনে মনে একটু শান্তি পেল যে সাবা বাসা থেকে চলে যায়নি। মাহিরের আবার একটু মেজাজও খারাপ হয়, তার অনুমতি ছাড়া কিভাবে সাবার সাহস পেল যাওয়ার। আবার তার একটু ভালো লাগছে কেন জানি যে সাবা তার পরিবারের সাথে মিশে গেছে একদিনেই। মিথিলার ভাবি সবাই ফুচকা খেয়ে বাসায় চলে আসলো। তারা আজকে খুব এনজয় করেছে, হাসতে হাসতে সবাই বাসায় আসলো। অনেক গল্প করেছে তারা আজকে, বাহিরে ঘুরেছে ফিরেছে খেয়েছে। মাহিরের মা তাদের দেখে বলল, তোমরা এসেছো এত দেরি হলো যে? হ্যাঁ, আজকে আমরা অনেক ঘুরেছি ফিরেছি খেয়েছি, এর জন্য দেরি হয়ে গিয়েছে। নতুন বউয়ের সাথে ঘোরার কিন্তু অনেক মজা। আজকেও ওই আমাদের সবাইকে ট্রিট দিয়েছে। আজকে মাহির একটু বাসায় তাড়াতাড়ি এসেছে, অনেকক্ষণ যাবত তোমার জন্য ওয়েট করছে। তুমি একটু রুমে গিয়ে দেখো কিছু লাগবে কিনা। সাবা এই কথাটা শুনে সাবা তাড়াতাড়ি রুমের দিকে গেল। সে যদি জানতো মাহির এত তাড়াতাড়ি বাসায় চলে আসবে তাহলে এত দেরি করে সে বাহিরে কখনোই করতো না। সাবা তাড়াতাড়ি রুমে চলে গেল, গিয়ে দেখলো মাহির বসে আছে। মাহির সাবাকে দেখে একদম চিল্লিয়ে বলে ওঠে, আমাকে কি তুমি কিছু মনে করো না নাকি? আমার অনুমতি ছাড়া তুমি কিভাবে বাহিরে যাও? আমি তো বাহিরের কারোর সাথে কোথাও যাইনি, বাসার মানুষের সাথে গিয়েছি। এখানে অনুমতি নেওয়ার কি আছে? এরপর থেকে কোথাও গেলে আমাকে অবশ্যই বলে যাবে। কেন, ভয় পেয়ে গিয়েছিলেন নাকি যে আমি চলে যাব? এখানে ভয় পাওয়ার কি আছে? আর তুমি কেন যাবে? এখন তো বিয়ে হয়ে গেছে। আপনার আচরণে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি ভয় পেয়েছিলেন। মাহির আর কোনো কথার উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। সাবা চুপচাপ রুমে বসে রইল, কি আর করার এখন তার। মাহির অনেকক্ষণ পরে রুমে আসলো সিগারেট খেয়ে। সাবা সিগারেটের গন্ধ একেবারেই নিতে পারে না, আর সে জানতো না মাহির সিগারেট খায়। কি ব্যাপার, আপনি কি সিগারেট খেয়ে এসেছেন? তো কি হয়েছে? আমার এই সিগারেটের স্মেল একদম ভালো লাগে না, আর কখনো সিগারেট খেয়ে রুমে আসবেন না। আমি কি করব না করব সেটা কি এখন তুমি বলে দিবা আমাকে? অবশ্যই, এখন আমাদের দুজন দুজনের সাথে মানিয়ে নিতে হবে, তাই দুজন দুজনের সবকিছু খেয়াল রাখবো। মাহির ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হবার জন্য। রাতে খাওয়া দাওয়া করে তারা রুমে চলে আসে। আসার পরে মাহির অন্যদিকে ঘুরে ঘুমিয়ে পড়ল। সাবার খুব ইচ্ছে ছিল আজকে মাহিরের ব্যাপারে কিছু কথা জানবে, তার সাথে আড্ডা দিবে, কিন্তু মাহির তো তার আগে ঘুমিয়ে গিয়েছে। কি আর করার, এগুলো ভাবতে ভাবতে সাবাও ঘুমিয়ে পড়ল। মাহিরের ভাই ভাবি কথা বলছে রাতে। ওদের এরকম নতুন নতুন বিয়ের সংসার দেখে আমাদের কথা খুব মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, কি হয়েছে? মাত্র 1.5 বছর হলো, কিন্তু আমার কাছে আজকেও প্রথমের মতো লাগে। আচ্ছা চলো না আমরাও ঘুরতে যাই ওদের সাথে, যদি ওরা যায়। আরে তুমি কি পাগল হয়ে গিয়েছো? বিয়ের পর ওরা প্রথম কোথাও ঘুরতে যাবে, আর আমরা সাথে গিয়ে কাবাবে হাড্ডি হব? ও, তাও ঠিক কথা বলেছো। ওদের সাথে কাবাবে হাড্ডি না হয়ে তাহলে চলো তুমি আর আমি অন্য কোথাও থেকে ঘুরে আসি। অনেকদিন হয়েছে আমরা দুজন কোথাও ঘুরতে যাই না, সময় কাটাই না। ঠিক আছে, তাহলে তুমি সব কিছু প্রস্তুত করো, আমরা ঘুরতে যাব।
সাবাকে মাহির সকাল সকাল ঘুম থেকে ওঠার পর বলে দিয়েছে আজকে বিকেলে তার কিছু ফ্রেন্ড আসবে, তাই সাবা সন্ধ্যার নাস্তার জন্য বেশ আয়োজন করলো। মাহিরের বন্ধুরা এসে সবার সাথেই অনেক আড্ডা দিয়েছে আর সাবার অনেক প্রশংসা করেছে। সবাই সাবাকে ভীষণ ভালো লেগেছে আর আজকে সাবারও অনেক ভালো লেগেছে মাহিরের বন্ধুদের আচরণ ব্যবহারে। দেখতে দেখতে আরও কয়েকটা দিন এভাবেই চলে গেল ভালোভাবে। মাহির তেমন একটা কথা না বলেও সাবা টুকটাক মাহিরের সাথে অনেক কথাই বলে, বাহানা খুঁজে শুধু কথা বলার। সাবা এখন অনেক কিছু জানে মাহিরের ব্যাপারে, তার কোনটা পছন্দ, সে কোনটা খেতে চায়, কোনটা খেতে পছন্দ করে, কি ভালো লাগে, সব কিছুই। সাবার অনেক ইচ্ছে মাহির তাকে নিজে থেকে বলবে যে তার চা খেতে ইচ্ছে করছে বা কফি, কিন্তু মাহির এগুলো কোনোটাই বলে না তাকে। চুপচাপ রুমে এসে ল্যাপটপ নিয়ে বসে থাকে। এখন সাবার একদম ভালো লাগে না এসব। এতই যেহেতু ল্যাপটপ নিয়ে বসে থাকার শখ, তাহলে ল্যাপটপকেই বিয়ে করতেন। আমাকে জোর করে বিয়ে করার প্রয়োজন কি ছিল? মাহির আশা করেনি যে সাবা তাকে সব বলবে। একটু অবাক হয়। সাবাকে বলো, মানে কি? তাহলে আর আমি কি করব এখন? কেন, আমি কি এই রুমে নেই? আমাকে কি চোখে পড়ে না? এসে আমার সাথে কথা তো বলতে পারেন। মাহির নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সাবা তাকে এই কথা বলেছে, তাই একটু সবার কাছে গিয়ে বলল, তাই নাকি? তাহলে আমি কি কথা বলবো তোমার সাথে? তুমি বলো দেখি। হঠাৎ করে মাহির তার সামনে আসে। একটু লজ্জা পেয়ে যায় সাবা সাথে সাথে, তাই সে ওখান থেকে সরে অন্যদিকে ঘুরে বসলো। সাবা সরে গিয়েছে, তাই মাহির আবারও ল্যাপটপে কাজ করতে শুরু করে দিল। সাবা আবারও মাহিরের সাথে কথা বলার জন্য বলল, আপনার চা পছন্দ নাকি কফি আমি বানিয়ে দিতাম? বাহ, তুমি কি আমাকে জিজ্ঞাসা করছো? এই রুমে কি আর কেউ আছে? তুমি আমার সাথে এত ভালো আচরণ করছো, এর জন্য জিজ্ঞাসা করলাম। কনফিউজড হয়ে গিয়েছিলাম। এখানে কনফিউজড হওয়ার কি আছে? আমি কি ভালো ব্যবহার করতে পারি না নাকি? আমি কি এত খারাপ? খারাপ এটা কখন বললাম? বিয়ে করার আগে থেকেই তুমি আমার সাথে যে ব্যবহারগুলো করছো সেটার জন্য বললাম আর কি। আমি তো বিয়ের আগে থেকেই খারাপ ব্যবহার করছি, কিন্তু আপনি তো বিয়ের পর থেকে আমার সাথে প্রচুর খারাপ ব্যবহার করেছেন। সেটা কি আপনার চোখে পড়ে না? আচ্ছা সরি, আমার সব ব্যবহারের জন্য আমি তোমার কাছে মাপ চাচ্ছি। আমি আর তোমার সাথে কখনোই ওরকম ব্যবহার করব না। সত্যি? মাহিরের সাবা অনেকক্ষণ কথা বলল। তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছে, অনেক ভালো। তারা দুজনেই সবকিছু এখন নর্মাল করতে চায়। এইদিকে সাবার পরিবারের সবাই বসে বসে গল্প করছিল। তখন সামান্তা, সাবাইয়ের বোন, বলে উঠল, তোমরা কি কেউ কথা বলেছো আপুর সাথে? আমি অনেকবার কল দিয়েছিলাম, ও ধরে নাই। কিভাবে আবার ফোন দাও তোমরা? কি ভেবেছো আপু তোমাদের ফোন কানে ধরবে? ফোন ধরবে না কেন বুঝলাম না কিছু। তোমরা আপুকে অনেক জোর করে বিয়ে দিয়েছো, আপুর উপর সব কিছু জোর করে চাপিয়ে দিয়েছো। তারপরও কিভাবে ভাবো তোমাদের সাথে আপু ভালোভাবে কথা বলবে? তোমার বোনের জন্য এত ভালো সম্বন্ধ কখনোই আসতো না। এরকম সম্বন্ধ কখনোই ফিরিয়ে দেওয়া যায় না। তুমি এখনো বাচ্চা, এসব বুঝবে না। তোর ভাবি ঠিকই বলেছে। আজকে 2 মাস হলো বাসার ভাড়াটা পর্যন্ত আমরা দিতে পারছি না। মাহির বলেছে সবকিছু ওই বহন করবে এখন থেকে। তোমরা সবাই অনেক লোভী, লোভে এতটা অন্ধ হয়ে গিয়েছো, নিজের মেয়েকে বিক্রি করে দিয়েছো টাকার কাছে। কি সব কথা বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গিয়েছো? এইসব কথা বলার আগে একটাবার ভেবে বলছো? এখানে ভেবে বলার কি আছে? ভাইয়া ভালো ইনকাম করে মাসে, কিন্তু তা দিয়ে তোমাদের পোষায় না। বিশেষ করে ভাবি আপনি তো কখনোই চান না ভাইয়া আমাদের ওপর খরচ করুক। এজন্য আজকে আমাদের পরিবারের এই দুর্দশা হয়েছে। তুমি ছোট মানুষ হয়ে অনেক কথা বলে ফেলছো, আর একটা কথা বললে আমি তোমাকে একটা থাপ্পড় দিব। তুই কিন্তু অনেক বেয়াদবি করছিস, বলে দিলাম। এখন মুখ বন্ধ রাখ। আমি আর তোর বাবার সিদ্ধান্ত নিয়েছিলাম এখানে বিয়ে দেওয়ার। এখানে তোর ভাই ভাবিকে কেন দোষ দিচ্ছিস? তোমার ছেলে তোমার মাথাটা নষ্ট করে আপুকে এখানে জোর করে বিয়ে দিয়েছে। আমাকে এখন এসব শিখাতে এসো না। আমার মেয়ের এসব উল্টাপাল্টা কথা আপনি শুনেন। আমি গেলাম এখান থেকে। সাবার ভাবি সেখান থেকে উঠে চলে গেল। সামান্তার কথা একদম ভালো লাগে নাই। আসলে প্রথমবার যেদিন মাহির বাসায় এসেছিল বিয়ের কথা বলার জন্য, সবাই তখন না করে দিয়েছিল। কিন্তু যখন মাহিরের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সবাই জানলো, আর যখন মাহির এই পরিবারের দায়িত্ব নিতে চেয়েছে, সবাই পাগল হয়ে গিয়েছিল এখানে সাবাকে বিয়ে দিতে। কিন্তু
এগুলোর কোনোটাই সাবা আগে থেকে জানতো না। সাবার বাবা তো তারপরও নিজের মেয়ের বিরুদ্ধে যেতে চেয়েছিল না। সাবার ভাই সোহান তার বাবার ব্রেন ওয়াশ করে তারপরে এখানে বিয়ে দিয়েছে, কারণ সোহান বিদেশ যেতে চায় আর মাহির পারবে তাকে বিদেশ নিয়ে নিতে। এগুলো সামান্তা তেমন কিছুই জানতো না। যখন জানলো এগুলো তার আগেই সাবাকে ওই বাসায় নিয়ে গিয়েছিল বিয়ে দেওয়ার জন্য, তাই সে নিজের বোনকে এসব বলতে পারেনি। দেখতে দেখতে কয়েকদিন পার হয়ে গেল, সবকিছু ঠিক মতোই যাচ্ছে। সাবাকে পরিবারের সবাই ভীষণ আদর করে, মাহিরও তার সাথে এখন ভালো ব্যবহার করে। সাবা রান্নাঘরে তার বড় ভাবির সাথে কাজ করছে, মাহির রুমে একা। তখন তার মা তার কাছে আসলো। আজকে বিয়ের কত দিন হয়ে গিয়েছে, মেয়েটার পরীক্ষা শেষ হলো, এত ঝামেলার মধ্য দিয়েও ওর বাসার কারোর সাথে ঠিকমতো কথা বলে না। তুই তো পারিস ওকে একটু নিয়ে ঘুরিয়ে আনতে। আজও ওকে কোথায় নিয়ে যাব? ঘোরার জায়গা কি অভাব আছে নাকি যে তুই কোথায় ঘুরতে নিয়ে যাবি সেটা জানিস না? ওকে একবার জিজ্ঞাসা করে দেখ কোথাও যাবে কিনা, বা ওর কিছু খেতে ইচ্ছে করছে কিনা। বাহিরে এভাবে বাসায় বসে থাকলে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। মাহিরের মা চলে যায়। মাহির বুঝতে পারে আসলেই তার উচিত সাবাকে নিয়ে একটু বের হওয়া। মাহির এতদিনে বুঝে গিয়েছে সাবা তাকে পছন্দ করা শুরু করে দিয়েছে। মাহির কিভাবে সাবাকে এবং তার পরিবারকে কিভাবে কষ্ট দেবে সেটাও ভেবে ফেলেছে মাহির। প্রথমে সাবাকে নিজের ভালোবাসা এমনভাবে ফেলবে, তারপর নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিবে। এটাই হবে তার জন্য বেস্ট রিভেন্স। এখন যদি আরো ভালোবাসে ফেলতে হয় তাকে, তাহলে আরো বেশি বেশি সময় দিতে হবে, বেশি বেশি বোঝাতে হবে যে মাহির তাকে অনেক ভালোবাসে। তাহলেই তো সে দুর্বল হবে মাহিরের প্রতি। বসে বসে মাহির এগুলো কল্পনা করলো। একটু পরে সাবার রুমে এলো। একটু ক্লান্ত হয়ে গিয়েছে রান্না করে, তাই সে ফ্যানের নিচে বসে বসে ফ্যানের বাতাস খাচ্ছে। তখন মাহির তার দিকে তাকিয়ে বলল, আচ্ছা চলো না আজকে আমরা কোথাও থেকে ঘুরে আসি। আজকে বিয়ের অনেক দিন হয়ে গিয়েছে। মাহির এখনো কখনো এভাবে তো বলে নাই বাহিরে যাওয়ার কথা। হুট করে মাহিরের মুখ থেকে এমন কথা শুনে সাবার প্রচুর ভালো লাগলো। সেটাই চেয়েছিল যাতে তাদের দুজনের সম্পর্ক ভালো হয়, নর্মাল কাপলদের মতো। যেমন মাহিরের ভাই ভাবি অনেক ভালো একটা কাপল, তারা কয়েকদিন পর পর ঘুরতে যায়, কত মজা করে লাইফে। কোথায় যাবেন? আচ্ছা তুমি কি দেখো না ভাই ভাবি কি সুন্দর দুজন দুজনকে তুমি তুমি করে ডাকে। তুমি আমাকে আপনি করে ডাকলে আমার কেমন জানি পর পর লাগে। ঠিক আছে, আমি আজকে থেকে চেষ্টা করব তুমি করে বলার জন্য। গুড, তাহলে তুমি বিকেলের দিকে রেডি হয়ে নিও। ঠিক আছে। আজকে তুমি কিন্তু শাড়ি পরবে, তোমাকে শাড়িতে ভীষণ মানায়, আমার অনেক ভালো লাগে। যদিও আমি শুধু বিয়ের দিনই তোমাকে শাড়িতে একটু দেখতে পেরেছিলাম, তাই আমি তোমাকে আবারও শাড়ি পরা দেখতে চাই। ঠিক আছে। সাবার মাহিরের এরকম ব্যবহারে অনেক ভালো লাগলো। যদিও মাহির এতদিন তার অনেক খেয়াল রেখেছে, যখন সে পরীক্ষা দিয়েছে কখন কি খাবে না খাবে সবকিছু তার সামনে এনে দিত। আর আজকে তাকে শাড়ি পরতে বলেছে, এটা শুনেই সাবার প্রচুর ভালো লাগলো। কিন্তু সাবা শাড়ি পরতে পারে না, এটা আর বললো না। দুপুরে খাওয়া দাওয়া করে নিল সবাই। মাহির একটু বাহিরে গেল, সাবাকে বলে গিয়েছে রেডি হয়ে থাকতে, সে এসে নিয়ে যাবে একটু পর। মাহিরের মা ভীষণ খুশি হয়েছে তার ছেলে তার কথা রাখছে, তাই আর সবাই অনেক খুশি। আজকে সাবা আর মাহির বাহিরে ঘুরতে যাচ্ছে। সাবা খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিয়ে রেডি হতে শুরু করে দিল। সে কোনো রকম শাড়ি পেঁচিয়ে বসে আছে, কোনোভাবেই সে আর শাড়ি পরতে পারছে না। একটু পরে তার রুমে মাহিরের ভাবি আর মিথিলা এলো। সাবাকে এই অবস্থায় দেখে তারা দুজনেই হেসে বলল, তুমি এটা কিভাবে শাড়ি পরেছো? এক কদম দিলেই তো ওই শাড়ি খুলে পড়ে যাবে। তুমি যে শাড়ি পরতে পারো না এটা আগে বলনি কেন ভাবি? ইস, মাহির যদি তোমাকে এই অবস্থায় দেখতে পারতো তাহলে কিন্তু অনেক মজা হতো। ইস, লজ্জা দিও না তো, আমি এখন কি করব? ইস, কোনো চিন্তা নেই, আমরা আছি না, আমরা তোমাকে এক্ষুনি তৈরি করে দিচ্ছি, দাঁড়াও। তুমি যে শাড়ি পরতে পারো না, আমাদের আগে বললেই আমরা তোমাকে শাড়ি পরিয়ে দিতাম। তুমি কেন একা একা পরতে গেলে অযথা কষ্ট করে? আমি যে শাড়ি পরাতে পারি সেটা তো তুমি তোমার বিয়ের দিনই দেখলে। আসলে আমি কাউকে ডিস্টার্ব করতে চাই না। ধুর বোকা, এখানে ডিস্টার্বের কি হলো? আসো, আমি তোমাকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিই। মাহির একটু পরেই চলে আসবে, ও যদি এসে দেখে তুমি তৈরি হওনি রেগে যাবে।
সাবাকে মিথিলা এবং মাহিরের ভাবি সুন্দর করে তৈরি করে দিল শাড়ি পরিয়ে। আজকে সাবাকে অন্যরকম সুন্দর লাগছে। বিয়ের পর প্রথম আজকে সাবা শাড়ি পরে তৈরি হয়েছে। একটু পরে মাহিরের মা এলো। সে ভীষণ খুশি হয়ে গেল তার ছোট ছেলের বউকে। এত সুন্দর লাগছে এর জন্য। আবারও তারা চারজন মিলে গল্প করতে শুরু করে দিল। হাসি মজায় রুমটা একদম মেতে উঠেছে। একটু পরে মাহির চলে এসেছে সাবাকে নেওয়ার জন্য। সে সাবাকে দেখে একদম হতভম্ব। সাবাকে এত খুশি, এত বেশি সুন্দর লাগবে আজকে এটা মাহির কল্পনা করতে পারেনি। সাবাকে কেন এত সুন্দর লাগছে মাহির নিজেও বুঝতে পারছে না। সে সাবার দিকে এক পলক তাকিয়ে আছে, চোখের পলক একদম ফেলছেই না। তখন মিথিলা বলে উঠল, কি ব্যাপার ভাইয়া, ভাবিকে দেখে তোমার এইভাবে কথা বন্ধ হয়ে গেল কেন? কি ব্যাপার, এত সুন্দর বউ দেখে কি তুমি হতভম্ব না কি রকম এইদিক ওদিক তাকিয়ে আছো, চোখের পলকই ফেলছো না? সবার এরকম কথা শুনে সাবা ভীষণ লজ্জায় পড়ে যায়। একদম মাটির দিকে তাকিয়ে আছে। সাবা মাথা উঁচু করেছে না। চারদিকে সবাই মাহিরের সাথে মজা নিচ্ছে। মাহির কোনো রকম সবার কথার উত্তর দিয়ে সেখান থেকে সাবাকে নিয়ে বের হয়ে গেল। সুন্দর করে সাবাকে গাড়িতে বসিয়ে দিল। তারপরে নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসলো মাহির। আমি তো জানতাম না তোমাকে এত বেশি সুন্দর লাগবে আজকে। আপনার সাথে কি আমাকে ভালো লাগছে? আমার কাছে এত ভালো লাগছে যে আমি একদম চোখ সরাতে পারছি না, বিশ্বাস করো। আমি তো আপনার জন্যই তৈরি হয়েছি। আপনার কাছে যেহেতু ভালো লাগছে তার মানে সত্যি সত্যি আমাকে ভালো লাগছে। সত্যি মিথ্যা জানি না, তবে আমার বউকে অনেক সুন্দর লাগছে আজকে। আজকে আমি ঘুরতে কি যাব, আমার তো মনে যাচ্ছে আমি তোমাকেই দেখি বসে বসে। আপনি দেখি ভীষণ রোমান্টিক, এটা তো আগে আমি জানতাম না। তুমি যদি সুযোগ দিতে তাহলে সবকিছুই জানতে পারতে। আমি তো আপনাকে সবকিছুরই সুযোগ দিয়েছি, তাই না? আমি তো বিয়ের পরদিন থেকেই আপনাকে মন থেকে মেনে নিয়েছি। আচ্ছা, তুমি কি আমার সাথে কম্প্রোমাইজ করছো নাকি মন থেকেই তুমি চাও আমাদের সুন্দর একটা সংসার হোক? আমি সত্যিই চাই আমাদের সুন্দর একটা সংসার হোক, আমাদের দুজনের মধ্যে ভালোবাসা হোক। এমন কি হলো বিয়ের পরদিন থেকে যে তুমি তারপরেই আমাকে মেনে নিলে চুপচাপ? বিয়ের প্রথম রাতে যখন এত খারাপ ব্যবহার করার জন্য আপনি আমার জন্য খাবার নিয়ে এসেছেন, সেটা আমার অনেক ভালো লেগেছিল। আর আপনার পরিবারের প্রতিটা মানুষের ব্যবহার আমার মন ছুঁয়ে গিয়েছে। আপনার পরিবারের সবার ব্যবহার পেয়ে আমি বুঝে গিয়েছি আপনি আমাকে কতটা ভালো রাখবেন। আচ্ছা, আমি যদি সেদিন রাতে খাবার না দিতাম তাহলে কি তুমি সবকিছু মন থেকে মেনে নিতে না? হ্যাঁ, অবশ্যই মেনে নিতাম, তবে একটু দেরি হতো আর কি। আসলে আপনি আমার যেভাবে কেয়ার করেন কখনোই কেউ করে নাই, তো এই জন্যই আমি আপনাকে আস্তে আস্তে অপছন্দ করে ফেলেছি। কি বললে? তুমি আমাকে পছন্দ করো? সাবা কথায় কথায় কখন যে হুট করে কথাটা বলে দিয়েছে নিজেও বুঝতে পারেনি। সে ভীষণ লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। তারপরে মাহি তার থুতনিতে ধরে মাথাটা সোজা করে একদম দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। সত্যি তুমি আমাকে পছন্দ করো? হ্যাঁ, আমি আপনাকে অনেক পছন্দ করে ফেলেছি। আর এখন আমি তো কল্পনাও করতে পারি না আপনার থেকে দূরে সরার কথা। মাহির আলতো করে সাবার কপালে একটু চুমু দিল। তারপরে বলল, আমি জানতাম তুমি একদিন আমাকে ঠিকই মেনে নিবে মন থেকে। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমাকে কখনো ছেড়ে দিয়েন না, আমি একদম ভেঙে যাব। ছেড়ে দেওয়ার জন্য তো আমি তোমাকে ভালোবাসি নাই। মাহির মনে একটু শান্তি পেল যে সাবা তাকে আসলে পছন্দ করে এটা জেনে। কিন্তু তার আবার খারাপ লাগছে সাবাকে কিভাবে সে কষ্ট দিবে এটা ভেবে। মাহির আর সাবা অনেক ঘুরেছে। সাবাকে এত খুশি দেখে মাহিরেরও অনেক ভালো লাগছে। তারা ঘুরে অনেক রাতে বাসায় এলো। দেখতে দেখতে আরো কয়েকদিন চলে গেল। সাবা তো মাহিরের বুকে ছাড়া ঘুমোতেই পারে না। তাদের সম্পর্ক দিন দিন আরো গভীর হচ্ছে। তাদের সম্পর্ক যত গভীর হচ্ছে মাহির ততই ডিপ্রেশনে চলে যাচ্ছে। বিয়ের অনেক দিন হয়ে গিয়েছে, তারপরও সাবা তার বাসার কারোর সাথে কথা বলে না এখনো পর্যন্ত। মাহিরের মায়ের সাথে এই ব্যাপারটাতে সাবার মা কথা বলেছে। মাহিরের মা মাহিরকে বলেছেন, আবার সাবার পরিবারের সবাই মাহিরকে বলেছে সাবাকে যেন ওই বাসায় নিয়ে যায়। সাবা ওই বাসার সবার সাথে এখন একটু রেগে আছে। যাই হোক, মাহির তাকে একটু সাহস করে বলল, অনেক দিন তো হলো, বাসার সবার সাথে আর কতদিন রাগ করে থাকবে তুমি? আমার আর বাসার কারোর উপরে কোনো অভিমান বা রাগ নেই। তাহলে তুমি ওই বাসায় কেন যাচ্ছ না? আসলে ওই বাসায় গেলে সবাই আমাকে বলবে থেকে যাওয়ার জন্য, কিন্তু আমি তো আপনাকে ছাড়া একটুও থাকতে পারি না, তাই যাচ্ছি না। আরে বোকা নাকি তুমি? তাহলে আমিও তোমার সাথে থেকে আসব। আপনি কি সত্যিই বলছেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি কি পারি আমার আদরের বউকে করে মিথ্যা কথা বলতে?
মাহির সাবাকে একদম নিজের কাছে নিয়ে নিল টান দিয়ে, তারপরে শুরু হয়ে গেল তাদের রোমান্স। তারপরে সাবা মাহিরের মায়ের কাছে গেল বলার জন্য যে তারা তার মায়ের বাসায় যাচ্ছে। মা, আমরা কিছুদিনের জন্য আমাদের বাসায় যেতে চাচ্ছিলাম। এইটা তো খুব ভালো কথা। তোমরা কিছুদিন ঘুরে আসো ওই বাসা থেকে, তোমাদেরও ভালো লাগবে, তোমার বাসার সবারও অনেক ভালো লাগবে তুমি আর মাহির গেলে। ঠিক আছে। সাবা তার মাকে কল দিয়ে বলে যে তারা আসবে বিকেলে। কথা শুনে সাবার মা বাসার মধ্যে আয়োজন করা শুরু করে দিল। বাসায় তো একদম আমেজ লেগে গিয়েছে। বিয়ের পর প্রথমবার আমার মেয়ে তার জামাই নিয়ে আসছে, কোনো ত্রুটি যেন না থাকে আয়োজনে। তুমি একদম কোনো কিছু নিয়ে চিন্তা করো না, আমরা তো সব আয়োজন করছি। মাহিরার সাবা বিকেলের দিকে এসে পড়ল। সবাই অনেক গল্প গুজব করলো। সবাই বুঝতে পারলো সাবা মাহিরের সাথে বেশ খুশি আছে। সামান্তাও তার নিজের বোনকে এত বেশি খুশি দেখে শান্তি পাচ্ছে। যাক, যা হয়েছে সবকিছু ভালোর জন্যই হয়েছে। মাহির সাবার ভাই আর বাবা বাহিরে গল্প করছে। সাবা একটু নিজের রুমে চলে গেল রেস্ট নেওয়ার জন্য, আর তার পিছে পিছে তার মা এবং বোনও চলে এলো। আমি তো বলেছিলাম বিয়ের পর সব কিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। দেখলি তো, আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। আপু, তুমি আসলে মাহির ভাইয়ের সাথে খুশি আছো তো? এগুলো নিয়ে তোমরা আর চিন্তা করো না, আমি অনেক সুখে আছি। এভাবেই তারা গল্প করতে থাকলো। আর এদিকে মাহিরের পরিবারের সবাই কথা বলছে। তারা তো এখনই সাবাকে ছাড়া অনেক বোরিং হচ্ছে। এখন থেকে সাবাকে মিস করা শুরু করে দিয়েছে। ভাবিকে ছাড়া বাড়িটা কেমন জানি খালি খালি লাগছে, তাই না? আমারও আজকে সাবাকে ছাড়া বোরিং লাগছে। এই তো 2-1 দিনের ব্যাপার, 2-1 দিন পরে তো চলেই আসবে। বিয়েটা কত তাড়াতাড়ি হয়েছে, অথচ ভাবি আমাদের সাথে কত তাড়াতাড়ি মিশে গিয়েছে। কত ভালো ভাবি পেয়েছি আমরা। সাবা অনেক ভালো আর ভদ্র একটা মেয়ে। আমি আগেই জানতাম মাহিরের পছন্দ কোনো নর্মাল মেয়ে হবে না, এরকম মেয়ে হবে একদম সব দিক দিয়ে পারফেক্ট। আমার 2 ছেলের বউ একদম আমার মন মতো, এর থেকে শান্তি আর কি আছে? রাতে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। মাহির আর সাবা অনেকক্ষণ গল্প করতে করতে ঘুমিয়ে পড়ল। মাহিরের হঠাৎ রাতে ঘুম ভেঙে গিয়েছে। তার ঘুম ভাঙার পর দেখলো সাবা তার বুকে ঘুমিয়ে আছে একদম শান্তিতে। মাহিরের ভীষণ খারাপ লাগছে এটা ভেবে যে সে বিয়েটা রিভেন্সের জন্য করেছে। এতদিনে মাহির ও সাবাকে ভীষণ ভালোবেসে ফেলেছে। সে কয়েকদিনের জন্য ভুলে গিয়েছিল যে সে রিভেন্স নেওয়ার জন্য বিয়ে করেছে। মাহির তো একদম সাবাকে ছাড়া থাকতেই পারবে না, কিন্তু নিজের মনকে বোঝাতে পারছে না। কোনো না কোনোভাবে তার মনে একটু গিল্ট লাগছে সবকিছু নিয়েই। তার ভালোবাসা সাবার প্রতি কখনোই মিথ্যে ছিল না, কিন্তু যদি সাবা কখনো জানতে পারে যে বিয়েটা কেন করেছে, তাহলে তো আর মাহিরকে বিশ্বাস করবে না। আর তারপর যদি তাকে ছেড়ে দেয় তাহলে তার কি হবে? এসব ভেবে তার দম বন্ধ হয়ে আসছিল। তাই সে আলতো করে নিজের বুকের ওপর থেকে সাবাকে সরিয়ে বালিশে দিয়ে আস্তে করে রুম থেকে বের হয়ে ছাদে চলে গেল। সে কখন থেকে সে ছাদে দাঁড়িয়ে আছে, তার একদমই কোনো কিছু ভালো লাগছে না। হঠাৎ করে সাবার ঘুম ভেঙে যায় আর তাকে দেখে পাশে মাহির নেই। সে ভেবেছে হয়তো ওয়াশরুমে গিয়েছে, কিন্তু দেখলো ওয়াশরুমে নেই। একটু চিন্তায় পড়ে গেল। তারপর ভাবলো হয়তো মাহির ছাদে গিয়েছে, কারণ মাহিরের তো অভ্যাস হুটহাট ছাদে যাওয়ার। সাবা ছাদে গিয়ে দেখলো মাহির এক কর্নারে চুপচাপ দাঁড়িয়ে কি যেন ভাবছে। সাবা সুন্দর করে পেছনে গিয়ে তাকে জড়িয়ে ধরল। মাহির এত রাতে আশা করে নাই যে সাবাও চলে আসবে। কি ব্যাপার, হুট করে তুমি এত রাতে ছাদে চলে এসেছো কেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয় পাওয়ার কি হয়েছে? ছাদেই তো এসেছি। তুমি আমার থেকে একটু আড়াল হলেই আমার ভয় লাগে। মাহির ঘুরে সাবাকে জড়িয়ে ধরল শক্ত করে, তারপরে কপালে চুমু দিয়ে বলল, কখনো আমি তোমাকে আড়াল হতে দিব না। এত রাতে ছাদে আসার কারণ কি? না, এমনিতেই আমার দম বন্ধ হয়ে আসছিল রুমের ভিতর, তাই ভাবলাম ছাদে থেকে একটু ঘুরে আসি। এত রাতে তোমার একা আসার কি প্রয়োজন ছিল? আমাকে নিয়ে আসতে সাথে। তুমি অনেক শান্তিতে ঘুমিয়েছিলে, কিভাবে তোমার সেই ঘুমটা আমি ভাঙি? ঘুম থেকে বেশি আমার তোমার সাথেই শান্তি লাগে থাকলে, আর এত রাতে ছাদে তোমার সাথে থাকলে তো আরো ভালো লাগবে, তাই না? মাহির সাবাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো, কোনো কথা না বলে। সাবাও এই 2-3 দিন যাবৎ খেয়াল করেছে মাহির কিরকম চুপচাপ হয়ে যাচ্ছে, কি নিয়ে যেন সারাদিন টেনশন করে, দেখেই বোঝা যায়। সাবাও এই বিষয়গুলো নিয়ে বেশ চিন্তিত, কিন্তু মাহিরকে কিভাবে জিজ্ঞাসা করবে বুঝতে পারছে না। মাহির তো তাকে কিছুই বলে না, কিছু জিজ্ঞাসা করতে গেলে এড়িয়ে যায় এগুলো। তারা ছাদে অনেকক্ষণ এভাবেই দোলনায় বসে আছে, কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। মাহির তো আবারও এসব উল্টোপাল্টা চিন্তা করছে। তো সাবা অনেকক্ষণ যাবৎ মাহিরকে এভাবে চুপচাপ দেখে আবার জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমার হয়েছেটা কি? তুমি কি আমাকে বলবে? তুমি তো এরকম চুপ থাকার মানুষ না, কিন্তু 2-1 দিন যাবৎ দেখছি
বেশি চুপচাপ হয়ে যাচ্ছ। আরে তেমন কিছু না, অফিসের একটু প্রেশার আছে তো মাথার উপরে, তাই তুমি এগুলো নিয়ে আর ভেবো না। একটা জিনিস কি খেয়াল করেছো? কি? আমি তোমাকে তুমি করে বলেছি আর তুমি এত বেশি চিন্তিত যে তুমি এটা খেয়ালই করো নাই যে আমি তোমাকে প্রথমবারের মতো তুমি করে বললাম। মাহির সাবার দিকে তাকিয়ে ভাবতে থাকে সে কখনোই এই মানুষটাকে ছাড়া থাকার কথা কল্পনা করতে পারছে না। এখন বিয়েটা যেভাবেই হোক না কেন আর যে কারণে করুক না কেন, এগুলো এখন বাদ। মাহির বুঝতে পারে তাকে এভাবে চিন্তিত দেখে সাবাও ভীষণ চিন্তিত হয়ে যাচ্ছে দিন দিন। তাই মাহির সাবার দিকে তাকিয়ে মনে মনে বলল, যাই হয়ে যাক, এখন আমি আর তোমাকে আড়াল হতে দিচ্ছি না নিজে থেকে। বিয়েটা যে কারণেই হোক না কেন, কিন্তু এখন আমি তোমাকে ভীষণ ভালোবাসি আর এখন সব কিছু ভুলে আমি তোমার সাথে সুন্দর করে থাকতে চাই। মাহির সাবার দুই গালে আলতো করে হাত দিয়ে কপালে একটা চুমু দিল। আমি ভীষণ খুশি হয়েছি তুমি আমাকে তুমি করে বলেছ। এখন আমার মনে হচ্ছে যে তুমি আসলেই আমার বউ। এতদিন তুমি আমাকে আপনি আপনি করে ডাকলে আমার কেমন জানি পরপর লাগতো। এখন থেকে আর পরপর লাগবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি। সাবা একটু মুচকি হাসি দিয়ে মাহিরকে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এখন কি ছাদেই বসে থাকবে নাকি রুমে যাবে? এখন যেতে ইচ্ছে করছে না, এখানে অনেক ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আর একটু থাকি আমরা না হয়। সাবার মাহির এভাবে অনেকক্ষণ ছাদে বসে রইল। তারপরে কিছুক্ষণ পর দুজনেই নিচে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন তাদের চলে যাওয়ার কথা, কিন্তু মাহিরের অফিসের একটা দরকারি কাজের জন্য সে সকাল সকালই বাসা থেকে বের হয়ে গিয়েছে আর সাবাকে বলে গিয়েছে বিকেলে রেডি হয়ে থাকতে এসে নিয়ে যাবে। ছেলেটাকে এত সকাল সকাল কেন যেতে দিলি? একেবারেই দুপুরে খাওয়া দাওয়া করে দুজনেই বের হয়ে যেতি। ওর রাতে ঠিকমতো ঘুম হয় নাই। আমি ওকে এত সকালে কি যেতে দিতাম যদি ইম্পর্টেন্ট কাজ না থাকতো? ঠিক আছে তাহলে, আমি সুন্দর মতো রান্নাগুলো করছি, তুই এগুলো নিয়ে যাবি যাওয়ার সময় ওই বাসায় সবার জন্য, ঠিক আছে? ঠিক আছে। সাবা নিজের কিছু দরকারি জিনিস আর কাপড় চোপড় গোছাচ্ছে, বিকেলেই সে চলে যাবে। তাই ঠিক তখনই সামান্তা তার রুমে আসে। আর কয়েকটা দিন থেকে গেলে ভালো হতো না আপু? আমি আবার কয়েকদিন পর আসবো তো। তোমাকে ছাড়া এই বাসায় আমার একদম একা একা লাগে। দুজন মিলেছিলাম, সবসময় হাসি মজা করতাম, গল্প করতাম, মাঝে মাঝে ঘুরতে বের হতাম। এখন আমার সবসময় একা একা লাগে। আমাকে সবকিছু গুছিয়ে উঠতে দে, তারপর দুই বোন মিলে আবার ঘুরোঘুরি শুরু করে দিব। তুমি কি মাহির ভাইয়ের সাথে সুখে আছো নাকি শুধু দেখাচ্ছ? আমি বুঝতে পারছি না। আমি আসলে ওর সাথে অনেক সুখে আছি। তোর কেন মনে হলো যে আমি সুখে নেই? আমি তোদের দেখানোর জন্য বলেছি। আমি ভাবলাম আমাদের ভালোর জন্য তুমি সবকিছু মেনে নিলে। ভাইয়া আমাদের সব খরচ বহন করবে তাই। সাবা সামান্তার কথায় কিছুই বুঝতে পারছে না, কিসের খরচের কথা। এটা সে প্রথম শুনলো, আগে তো এসব কিছু শুনে নাই। তার মা বা মাহির কেউ কিছু বলে নাই। তুই কিসের খরচের কথা বলছিস? কেন তুমি জানতে না? মাহির ভাইয়া যখন তোমাকে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে এসেছিল তখন বাবা না করে দিয়েছিল, কারণ ছেলে কিভাবে একা তোমাকে দেখতে আসলো, পরিবারে কেউ আসে নাই। কিন্তু পরে সোহান ভাইয়া বাবাকে আর মাকে রাজি করিয়েছে, কারণ মাহির ভাইয়া অনেক বড় লোক আর মাহির ভাইয়া বলেছে আমাদের ফ্যামিলির যাবতীয় খরচ বহন করবে। সাবা এসব শুনে একদমই হতভম্ব। কি বলবে এখন সে, কি করার এখন? সেসবের কিছুই আগে জানতো না। জানলে হয়তো মাহিরের দিকে সে আর তাকাতেই পারতো না। সে কি এতই খেলনা হয়ে গিয়েছে যে তাকে এগুলোর বিনিময়ে বিয়ে দেওয়া হলো? মাহির তার পরিবারকে না জানিয়ে কেমন মনে করেছে। সাবা এসব নিয়ে বেশ চিন্তায় পড়ে যায়। এখন কিভাবে সে মাহিরকে নিজের চেহারা দেখাবে? এখন সে কি করবে? আর মাহিরের পরিবার যদি জানে তাহলে এই পরিবারকে কতটা খারাপ মনে করবে। সাবা এসব নিয়ে ভাবনায় ডুবে গিয়েছে। সামান্তা তাকে এত বেশি চিন্তিত দেখে বলে উঠল, তোমার অবস্থা দেখে বোঝাই যাচ্ছে তুমি এসবের কিছুই জানতে না। তার মানে বাবা মা বা ভাবি তোমাকে কেউই কিছুই জানায় নাই? এখন আমি মাহিরকে কিভাবে এই চেহারা দেখাবো? তুমি কি কিছু করেছো নাকি যে তুমি এগুলো ভাবছো এখন? আমি মায়ের সাথে এখনই কথা বলছি। এখন যদি তুমি মার সাথে কথা বলো তাহলে আমাকে বকা দিবে। এমনিতে এই বাসার সবার সাথে আমার অনেক ঝগড়া হয়েছিল এগুলো নিয়ে। প্লিজ তুমি এখন কিছুই বললো না, সব কিছু নর্মাল রাখো, কয়েকদিন পরে বইলো। এমনিতেও আব্বুর শরীরটা বেশি একটা ভালো না। এখন বাসায় এসব কথা তুললে
আব্বু আবার অসুস্থ হয়ে যেতে পারে। ঠিক আছে। সামান্তা যদি জানতো সাবা এসবের কিছু জানে না তাহলে হয়তো ও কিছু জানতো না। সাবা একেবারে চুপচাপ হয়ে গিয়েছে এগুলো শোনার পর থেকে। বিকেলের দিকে মাহির এ বাসায় এসে সাবার সাথে দেখা করে সবার সাথে দেখা করে কথা বলে সাবাকে নিয়ে একটু পরে রওনা দিয়ে দিল। গাড়িতে সাবা একদম চুপচাপ বসে আছে, কোনো কথাই বলছে না এবং কি মাহিরের দিকেও তাকাচ্ছে না। পুরো গাড়িতে সে কোনো কথা বলেনি। মাহিরও তাকে আর কিছু জিজ্ঞাসা করেনি, ড্রাইভ করছিল তাই। একটু পরেই তারা দুজন বাসায় চলে আসলো। মাহিরের ভাবি, মা, বোন সবাই তো অনেক খুশি হয়ে গিয়েছে সাবাকে দেখে। আর সাবার মা যে রান্নাগুলো করে দিয়েছিল সেগুলো সাবা মাহিরের মায়ের হাতে দিল। মাহিরের মা এগুলো দেখে তাকে বলল, কি দরকার ছিল এত কষ্ট করে এত কিছু রান্না করে দেওয়ার? দেখো তো কত কিছু পাঠিয়ে দিয়েছে, এগুলো কোনো কথা নাকি? উহ, ভাবি কি এখন এসব কথার জবাব দেবে নাকি? আরে ভাবি, তুমি আমার সাথে আসো তো। অনেক দিন হয়েছে তোমার সাথে আমি গল্প করি না। আজকে তুমি আর আমি গল্পই করবো সারা রাত। আসো আসো। মিথিলা সাবাকে টেনে নিজের সাথে নিজের রুমে নিয়ে গেল। মাহির আজকে একটু ক্লান্ত, অফিসে তার অনেক কাজ করতে হয়েছে। একটু পরে তার ভাইও চলে আসলো। তারপরে ড্রয়িং রুমে সবাই আড্ডা দিচ্ছে। কি দরকারটা ছিল আজকে কাজে যাওয়ার? শ্বশুর বাড়ি গিয়েছিস, কয়েকদিন ভালো মতো ঘুরবি, তা না করে অফিসে চলে গিয়েছে কাজ করার জন্য। আরে আজকে মিটিংটা অনেক ইম্পর্টেন্ট ছিল, না হলে আমি মাহিরকে ডাক দিতাম না তো। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আমার অনেক ক্লান্ত লাগছে, আমি রুমে গিয়ে একটু রেস্ট নেই। মিথিলা কখন থেকে একা একাই বকবক করে যাচ্ছে। সাবা তার সাথে তেমন একটা কথা বলে নাই। একটু পরে সাবাও নিজের রুমে চলে আসলো। এসে দেখলো মাহির ঘুমিয়ে আছে, তাই সে তার পাশে গিয়ে বসে, তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সবাই ড্রয়িং রুমে। তখন মিথিলা তার মাকে বলল, ভাবির মনটা হয়তো ভীষণ খারাপ, আমার সাথে তেমন একটা ভালোভাবে কথা বলে নাই, মন মরা হয়েছিল। আরে মায়ের বাসা থেকে মাত্রই এলো, মনটা একটু খারাপ তো থাকবেই। মাহির একটু পর জাগনা পেয়ে গেল, তাকে দেখলো তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সাবা। মাহির এখনো সাবাকে মন মরা দেখে নিজের কাছে একদম টান দিয়ে নিয়ে বলল, আমি তোমাকে কিছুদিন পর আবার ওই বাসায় নিয়ে যাব, তারপরও এভাবে মন মরা হয়ে থেকো না প্লিজ। সাবা আর কিছু বলল না। সে তো আর বলতে পারছে না তার মন খারাপ এগুলোর জন্য না। দেখতে দেখতে এভাবে আরো কয়েকটা দিন চলে গেল। সাবা এখনো স্বাভাবিক হতে পারে নাই। কিভাবে সে মাহিরের সাথে এ বিষয়গুলো নিয়ে কথা বলবে সেগুলোই ভেবে পাচ্ছে না। তো বিকেলের দিকে সবাই একসাথে আড্ডা দিচ্ছে ড্রয়িং রুমে বসে। ড্রয়িং রুমে সবাই ছিল। হঠাৎ করে সাবার হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ আসে আর সাথে একটা ভিডিও। সে পাশে গিয়ে ভিডিওটা প্লে করে। ভিডিও দেখে সে অবাক, এসব কি? মাহির মূলত তার বাবার রিভেঞ্জ নেওয়ার জন্য বিয়েটা করেছিল। তার বাবার কোম্পানির একজন এমপ্লয় তার সাথে দুশ্মনী করে একটা বড় ধরনের ফ্রড করে। এটার জন্য মাহিরের বাবার জেলও খাটতে হয়। এগুলো খুবই অপমানজনক ছিল। তাই মাহিরের বাবা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। কারোর সাথে দেখা করে নাই, নিজেকে রুমবন্দি করে নিয়েছিল। তারপরে একদিন স্ট্রোক করে মারা যায়। মাহির জানতে পারে সেই লোকটা সাবার বাবা, তাই সে যে কোনো বিনিময়ে সাবাকে বিয়ে করেছে। আর ভিডিওতে এটা স্পষ্ট। আসলে মাহির তার একটা ফ্রেন্ডের সাথে এগুলো শেয়ার করেছিল। কে এই ভিডিও করেছে তখন এটা সে জানতো না। সাবাই ভিডিও সবাইকে দেখিয়ে দিল। সাবা কান্নায় ভেঙে পড়ছে। তাকে মাহিরের ভাবি আর বোন সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সে কোনোভাবেই শান্ত হচ্ছে না। মাহির একেবারেই চুপ। এগুলো কি? এখন চুপ হয়ে আছো কেন? এগুলো জবাব দাও। বিয়ে কি কোনো ছেলে খেলা নাকি? তুমি কিভাবে পারলে একটা মেয়ের জীবন নিয়ে খেলতে? হ্যাঁ, আমি মানলাম আমি বিয়েটা রিভেঞ্জের জন্য করেছিলাম, কিন্তু আমি এখন সাবাকে সত্যি ভালোবাসি। খবরদার, এই মুখ দিয়ে আর একবারও বলবেন না আপনি আমাকে ভালোবাসেন। তুমি কিভাবে পারলে একটা মেয়ের জীবন নিয়ে খেলতে? আমার বিশ্বাসই হচ্ছে না তুমি এতটাই অন্ধ হয়ে গিয়েছো যে একটা রিভেন্সের জন্য এরকমটা করবে। তোর বাবা যখন মারা যায় তখন তোরা অনেক ছোট। এইসব মন গড়া কাহিনী তোকে কে বলেছে? কোনো এমপ্লয়ের জন্য তোর বাবার এরকম হয় নাই। তোর বাবা এমনিতেই ওসব কথা বলেছিল। আমি জানি না তখন কি হয়েছিল, আমি জানতে চাইও না। আমি শুধু এটা জানি যে আমি সাবাকে ভালোবাসি। ভালোবাসা? কিসের ভালোবাসা? ভালোবাসা কি কখনো এমন হয় আপনি আমাকে কিনে নিয়েছেন? আপনি এতদিন অনেক চুপচাপ মন মরা কেন? কারণ আমি জানতে পেরেছিলাম আপনি আমার পরিবারকে আমার বিনিময়ে খরচ দেন। আমিও কত বোকা, ভেবেছিলাম আপনি হয়তো আমাকে এত বেশি ভালোবাসেন যে কোনো বিনিময়ে বিয়ে করতে চেয়েছিলেন।
এসব কথা শুনে তো বাসার মানুষ সবাই আরো অবাক হয়ে যায়। মাহির এত নিচে নামতে পারলো কিভাবে? বাসার মধ্যে এক ধরনের চিল্লি রেগে গিয়েছে। এত কিছুর মধ্যেই হঠাৎ করে সব অজ্ঞান হয়ে পড়ে গেল। মাহির সাথে সাথে তাকে কোলে নিয়ে এলো, রুমে নিয়ে গেল, ডাক্তারকে কল দিল। সবাই তো অনেক টেনশনে পড়ে গেল। সাবার এরকম অবস্থা দেখে ডাক্তার এসে সাবাকে চেক আপ করে সবাইকে জানালো যে সাবা প্রেগনেন্ট। এই অবস্থায় সবাই খুশি হবে নাকি কি করবে বুঝতে পারলো না। সাবা এখন অনেক প্যানিক হচ্ছে। ওর জ্ঞান ফিরলে এখন ওকে কোনোভাবেই আর প্যানিক হতে দেওয়া যাবে না, না হলে তো বাচ্চার ক্ষতি হবে। আমি কিভাবে তোমাকে নিজের মুখ দেখাবো আমি নিজেও জানি না। আমার ছেলে তার সাথে কিভাবে এরকমটা করতে পারলো এটাই আমি বুঝতে পারছি না। ওর জ্ঞান ফিরলে ওকে আমি ভালো করে সবকিছু বুঝিয়ে বললে আমাকে বুঝবে। খবরদার, ওর সামনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মা, ওকে একবার চেষ্টা করতে দেন ওর সাথে কথা বলার। সাবার জ্ঞান ফেরার পর সে নিজের কাপড় চোপড় গোছাচ্ছে। সবাই বাহিরে। মাহির রুমে এসে দরজা লক করে দিয়ে একেবারে সাবার সামনে গিয়ে বসে পড়ল। প্লিজ তুমি এভাবে আমাকে ফেলে রেখে চলে যেও না। সাবা আর কোনো কথার উত্তর দিচ্ছে না, চুপচাপ দাঁড়িয়েছে। তোমার এভাবে চুপ থাকা আমাকে ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে। প্লিজ কিছু তো একটা বলো। আমি এখানে আর এক মুহূর্তও থাকতে চাই না। আমাদের এত সুন্দর ভবিষ্যৎ তুমি প্লিজ নষ্ট কইরো না। আমাদের কোনো ভবিষ্যৎ নেই, আপনি শুধু আমাকে রিভেঞ্জের জন্য বিয়ে করেছেন। হ্যাঁ আমি মানলাম, আমি বিয়ে রিভেঞ্জের জন্য করেছিলাম, কিন্তু এখন আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি, বিশ্বাস করো। আর এখন তো আমাদের সাথে আরেকজনের জীবন জড়িয়ে আছে। মানে? মাত্র ডাক্তার বলে দিয়েছে তুমি প্রেগনেন্ট। সাবা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এত সুন্দর একটা নিউজ সে আজকের মতো দিনে পেল। সাবা ফ্লোরে বসে পড়ল, আবারও কান্নায় ভেঙে পড়ল। মাহি তাকে সান্ত্বনা দিচ্ছে। প্লিজ আপনি এক্ষুনি এই রুম থেকে বের হয়ে যান, প্লিজ আমাকে একটু একা থাকতে দেন। মাহির আর কিছু না বলে চলে গেল রুম থেকে। সবাই মাহিরকে জিজ্ঞাসা করছে অনেক কথা। মাহির কারো কোনো কথার উত্তর না দিয়ে সোজা বাসা থেকে বের হয়ে চলে গেল। সবাই আবারও সাবার কাছে গেল। আমি সত্যিই জানতাম না মাহির এগুলোর জন্য তোমাকে বিয়ে করেছে। তুমি আমাকে মাফ করে দিও মা। তুমি প্লিজ এভাবে ভেঙে পড়ো না। এখন তোমার আর বাচ্চার দুজনের ক্ষতি হবে তুমি এরকমটা করলে। এখন আমি কি করব? আমার দম বন্ধ হয়ে আসছে এই বাসায়। তুমি মাহিরের সাথে ভালোভাবে কথা বলো। বিয়ে তো কোনো ছেলে খেলা না। ও যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকে তাহলে তোমার উচিত ওকে আরেকটা সুযোগ দেওয়ার। সবাই রুম থেকে একটু পরে চলে গেল। আমার ভাই এরকম একটা কাজ কিভাবে করতে পারলো? এগুলো এখনো বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। মেয়েটার কি অবস্থা হয়ে গিয়েছে আবার আজকে জানতে পারলো নাকি? প্রেগনেন্ট এখন কিভাবে কি হবে বুঝতে পারছি না তো কিছু। আমি দুজনের প্রতি দুজনের অনেক ভালোবাসা দেখেছি। আমার মনে হয় সাবা আরেকটা সুযোগ দিবে মাহিরকে। যদিও সাবাকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে সাবা এর পরিবার সহ ওর থেকে মাপ চেয়ে সবকিছু ক্লিয়ার করে নেওয়া উচিত। সাবা ঠান্ডা মাথায় অনেক ভালো করে অনেক কিছু ভাবলো। সে নিজেও অনেক দুর্বল হয়ে গিয়েছে মাহিরের প্রতি। আবার এখন প্রেগনেন্ট। সে কোনোভাবেই চায় না তার সন্তান বাবার আদর ছাড়া বড় হোক। সাবা অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল সে মাহিরকে মাফ করে দিবে সব কিছুর জন্য। কারণ সাবা রাগের মাথায় যত যাই বলুক সে নিজেই রেখেছে মাহির তাকে কতটা ভালোবেসে আগলে রেখেছিল এতদিন। মাহির অনেক রাতে বাসে ফিরেছে। সে জানে সাবা চলে গিয়েছে। রুমে আসতে দেখে সাবা খাটের ওপর বসে আছে। সে নিজের চোখে আর বিশ্বাস করতে পারছে না সাবা এখনো এই বাসায় আছে। তুমি কি সত্যি এখানে নাকি এটা আমার ভ্রম? আমি কোথাও যাইনি, এখানেই আছি। মাহির সাবার দিকে আস্তে আস্তে গিয়ে বসলো। তারপরে সাবার হাত দুটি ধরে তাকে আবার বলতে শুরু করে দিল। আমি অনেকবার তোমাকে সব কথা বলতে চেয়েছিলাম, তোমাকে হারানোর ভয়ে বলার আর সাহস পাই নাই আমি। আগে যা হয়েছে হয়েছে, ওগুলো সব বাদ। এখন থেকে আমরা নতুন করে সবকিছু শুরু করব। তুমি কি সত্যি বলছো? আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না তো? আমি কিভাবে তোমার থেকে দূরে সরে যাব বলো? আমি নিজেই তো তোমাকে ছাড়া থাকতে পারি না। মাহির সাবাকে সাথে সাথে জড়িয়ে ধরে কপালে গালি সব জায়গায় কিস করতে শুরু করে দিল। মাহির সাবার সাথে সবকিছু ক্লিয়ার করেছে আর মাপ চেয়ে নিয়েছে। এখন সবাই ভালোই আছে, সবকিছু আগের মতো সুন্দর। সমাপ্ত।